উপস্থিত আছেন মনে পড়ে। দুঃখিত, আমি একটু ইয়েতে চলে গেছিলাম, সমস্যা। তো এ পর্বে আমি সবাইকে পরিচয় করিয়ে দিতে চাচ্ছি। এখানে উপস্থিত রয়েছেন আলময় চাকমা। তিনি পেশায় একজন শিক্ষক এবং সাহিত্যের সাথে বিভিন্নভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। এরপরে আছেন অভিজিৎ, এরপরে আছেন ইন্দ্রজিৎ দাদা, যার কথা আমি আগেও বলেছি, এবং এর পরে আছেন আমি যেখানে দেখতে পাচ্ছি তাদের পাশাপাশি থেকে বলছি ম্যাকলিন চাকমা, যিনি রাঙামাটিতে একজন স্টুডেন্ট এবং স্টুডেন্ট হওয়ার পরেও উনি অনেকদিন ধরে সাহিত্য অঙ্গনের সাথে চর্চা করে যাচ্ছেন। এরপরে রয়েছেন রঞ্জিত দাদা, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন কে শুদ্ধোদন তঞ্চঙ্গা। আরেকজন উপস্থিত রয়েছেন, নমস্কার, আরেকজন উপস্থিত রয়েছেন পঙ্কজ আসাম, তিনি অহমিয়া ভাষার লেখক এবং কবি। আমি এই পর্বে প্রমোদ দাদার কাছে যাচ্ছি। ওনার কাছ থেকে কিছু শোনার পরে আমরা মূল অনুষ্ঠানে ফিরে যাব। দাদা, আমি আপনার কাছে যাচ্ছি। আমি শোনা যায়? হ্যাঁ আঙ্কেল, হ্যাঁ একদম। আচ্ছা মহিদিন আমরা বন্ধ করে দেয় ওই আরেকটা জায়গায় লাইভ করছি, তো আরেকটা কম্পিউটার থেকে লাইভ করছি, এর জন্য অফ রেখেছিলাম আর কি। তো এনিওয়ে, আমি বেশি কথা বলবো না, আমরা লাইভেই আছি। আশা করি আজকের এই অনুষ্ঠানে যারা আসছেন সবাই কি বলবো যে নিজেদের কবিতা এবং আমাদের আদিবাসী সাহিত্য বা ভাষা সাহিত্য সম্পর্কে কিছু বলবেন। আর আমি আমাদের আয়োজকদের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং শ্রদ্ধা জানাই। এইটুকু বলেই আমি আবার এই ঝুমালিয়া চাকমার কাছে চলে যাচ্ছি। থ্যাংক ইউ ঝুমালিয়া। ধন্যবাদ দাদা। আমাদের আজকের যে আসরটি রয়েছে, এখানে 4টি প্রতিষ্ঠান যৌথভাবে আয়োজন করছে। বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ, চিটাগং হিল ট্রেক্স রাইটার্স ইউনিয়ন, থকবিরিং এবং মণিপুরি মিরর, এই 4টি যৌথ আয়োজনে আমাদের আজকের প্রোগ্রাম। তো আমি আজকে প্রথমেই এই আড্ডায় আদিবাসী সাহিত্য আড্ডা এবং কবিতা পাঠের পঙ্কজ আসাম দাদাকে দিয়ে শুরু করতে চাই, যে শুভ সূচনা করতে চাই। উনার নিজের সম্পর্কে কিছু বলবেন এবং নিজের স্বরচিত ভাষায়, নিজের ভাষায় কবিতা আবৃত্তি করবেন। ধন্যবাদ দাদা, নিজের সম্পর্কে কিছু বলবেন, তারপরে আমরা আপনার কাছ থেকে কবিতা শুনবো। সবাইকে নমস্কার, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে দাদা, শোনা যাচ্ছে দাদা, শোনা যাচ্ছে। শুভ সন্ধ্যা। বন্ধ করে দিতে। এরপর আমাকে দেন, আমার কি হয়েছে, এরপর আমাকে দেন। আমি কথা বলছি তো। সবাইকে শুভ সন্ধ্যা। আমি পঙ্কজ আসাম, একজন শিক্ষক। আসাম ভাষায় কবিতা বলার চেষ্টা করি, কবিতা পাঠের চেষ্টা করি। তো আপনারা সবাই ভালো আছেন? আমি একটি কবিতা পাঠের নাম হচ্ছে সিনাকি, অতল ভাষণে। আমি তাহলে পাঠ করি এখন। ঘছৰ ওপৰত উঠি থকা মানুহক
ওখ দেখা যায়, তলত থিয় হৈ থকা জনক দেখা যায় সাপৰ। মানুহ ওখ নহয়, নহয় সাপৰো, ডাঙৰ নহয়, নহয় সৰু, মানুহ হয় কেৱল মানুহ। জনা নাযায় এই কোনপটীয়া সত্যটো সংসাৰে কিয় নাজানে, আর যদি জানিও মনেৰে কিয়ৰে মানে। এ কোনো কথা নহয়, মানুহ ক'ত থিয় হৈ আছে, পথত নে ৰথত, তীৰত নে প্ৰাচীৰত। কথা এইদৰে, যোন থিয় হৈ আছে, পাতিও যোন থিয় হৈ থাকিব লাগীয়া হয়, তাত তেওঁৰ ধৰাতল কি। হিমালয়ৰ শিখৰত উঠি এভাৰেষ্টৰ পতাকা উৰুৱাই কোনো বিজেতাই যদি নিৰ্ঘাত ভক্ত সংবিত কৰে বিশ্বাসঘাতকতা, তেন থেকে তেওঁৰ অপৰাধ এইভাবে সমনীয় হব। যেতিয়াও এভাৰেষ্টৰ সিহঁত আছি নহয়, অপৰাধ হৈ ৰব। হিমালয়ৰ সমগ্ৰ দবলতাই সেই কালিমা থাকিব নোৱাৰে। কাপোৰৰ দুগ্ধ সমৃদ্ধতাই চিৰলে মনে হয় মলিনতা দাগ হোৱা হৈ নোৱাৰে। কোনোবা সন্ত কবি কৈছে মানুহৰ ওপৰত কোনো নহয়, মই ভাবো মানুহৰ ওপৰত থাকিত হল মন। সৰু মনেৰে কোনো ডাঙৰ নহয়, ভগা মনেৰে কোনো থিয় নহয়। সৰু মনেৰে কোনো ডাঙৰ নহয়, ভগা মনেৰে কোনো থিয় নহয়। এইভাবেইতো ভগৱান শ্ৰীকৃষ্ণই অস্ত্ৰ ৰথত কুৰুক্ষেত্ৰত যুদ্ধক্ষেত্ৰত অৰ্জন পিতা ফলাব লাগে। মন হাতে যদি যুদ্ধ জয় করা নহয়, যুদ্ধ জয় করিলেই মন জয় করা নহয়। শিখৰৰ পৰা বলিলেই বেশি আঘাত লাগে, হাড় জোড়া লাগে, পীড়া মনত জ্বলি থাকে। ইয়াৰ অৰ্থ এইটো নহয় যে পৰিস্থিতিৰ ওপৰত বিজয় লবার সংকল্প লোৱাই নহব। মানুহৰ কি জোত আছে, যতেই থাকিব, আনৰ দয়াৰ বৰহাত পৰি থাকিব। কোনো তাৰ নাম জীৱন নহয়, পলায়নৰ নাম অগ্ৰগমন নহয়। মানুহৰ কৰ্তব্য শিশুযোগ, পৰিস্থিতিৰ লগত যুদ্ধত এটা সপোন ভাঙিলে আর এটা গরব। কিন্তু ওপৰত লৈ দুদকীয় মনুষ্যত্বৰ স্থলৰ প্ৰদান লাগিব। নিজৰ ধৰাতল এৰি দি দিব, অন্তৰ্জামীৰ পৰা মুখ ঘূৰাই নিদিব। এখন ভৰি মৰ্তত ৰাখিয়ে আকাশ পাতাল জয় কৰিছিল। ধৰণীহে ধাৰণ কৰে, ইয়াৰ কোনো পূজা নহব। মিছা অভিমানত মত্ত নহব। মানুহৰ চিনাকি তেওঁৰ ধন বা পূৰবীৰ দ্বাৰা নহয়, তেওঁৰ মনৰ দোহারাহি হয়। মনৰ বৈরাগ কবিরর সম্পদীয় কান্দে। আর সেটা বাংলায় বলতে যাচ্ছি। গাছের উপরে উঠে থাকা মানুষকে উঁচু দেখা যায়, নিচে দাঁড়িয়ে থাকা মানুষকে দেখা যায় নিচু। মানুষ কখনো উঁচু হয় না নিচু, বড় হয় না সরু। মানুষ হয় কেবল মানুষ। জানা যায় না এই সোজা শব্দের সংখ্যাতির অর্থ সবাই বোঝে না কেন। আর যদি জানিও মনে কিসে মানে, এমন কোনো কথা হতে পারে না। মানুষ কোথায় স্থির হয়ে আছে, পথে না রথে, তীরে না প্রাচীরে। কথা এভাবে, চাঁদ সেও আকাশে উদিত হয়ে আছে, বাতিও চাঁদ স্থির হয়ে থাকতে হয়। এমন কেন ধরা দেয়? হিমালয়ের শিখরে উঠা কোনো এভারেস্টের পতাকা উড়ানো কোনো বিজেতাই যদি নির্ঘাত দগ্ধ অহংকার করে বিশ্বাসঘাতকতা, তখন থেকে তার অপরাধ এভাবেই ক্ষমার যোগ্য হবে। কখনো এভারেস্টের শিখরে নয়, অপরাধ হয়ে রবে। হিমালয়ের সমগ্র শুভ্রতায় সেই কালিমা থাকতে পারে না, আর থাকতে পারে না কাপড়ের ধবলতায় মলিনতা। কোনোবা সাধু কবি বলেছেন মানুষের উপরে নয়, আমি ভাবি মানুষের উপরে থাকতে হয় মন। ছোট মন কখনো বড় হয় না, দুর্বল মন কখনো স্থির হয় না। এভাবেই তো ভগবান শ্রীকৃষ্ণ অস্ত্র সজ্জিত রথে আরোহিত হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে বুঝিয়ে দিয়েছিল। মন হারে যদি যুদ্ধ জয় করানো হয় না, যুদ্ধ জয় করলে মন জয় করা হয় না। শিখর থেকে বললে বেশি আঘাত উঠবে, তার অর্থ এই তো হয় না শিখরে ওঠার প্রত্যাশা স্বীকার করা হবে না। তার অর্থ এই তো হয় না যে পরিস্থিতির উপরে বিজয় লাভের সংকল্প নেওয়া হবে না।
মানুষের যে সঙ্গ আছে সে তার সঙ্গেই থাকবে, অন্যের দয়ার ভরসায় পড়ে থাকবে। জনতার নাম জীবন নয়, পলায়নের নাম অগ্রগমন নয়। মানুষের কর্তব্য যে সে যুদ্ধ করুক, পরিস্থিতির সাথে যুদ্ধে একটা স্বপন ভেঙে গেলে আর একটা গরুক, কিন্তু যতই উপরে গিয়ে যুদ্ধ করুক না কেন স্থলে পদার্পণ করতেই হবে। নিজের পায়ে নিচে মাটি এড়িয়ে দিয়ে অন্তর্যামী থেকে মুখ ঘুরিয়ে নিবে। এখন মর্ত থেকে আকাশ পাতাল জয় করেছে ধরণীকে ধারণ করে। ধরণীকে ধারণ করে এর কোনো পূজা হবে না, মিথ্যে অভিমানে মত্ত হবে না। মানুষের পরিচয় তার ধন দৌলত দিয়ে নয়, তার মনের বিশালতা দিয়ে হয়। মনের বৈরাগ্য দেখে কবির অন্তর কেঁদে উঠে। ধন্যবাদ, নমস্কার। নেটওয়ার্ক মনে হয় জুমালিয়ার নেটওয়ার্ক মনে হয় একটু দুর্বল আছে, এর জন্য হয়তো সে একটু স্ট্রাগল করতেছে। তো আমরা এরপরে যাই, আমাদের মধ্যে আছেন আলময়দা। আলময়দার কাছে যাই। আলময়দা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনার আচ্ছা, ঠিক আছে। এবার আপনি আপনার কি করে বলেন, আর আপনি জুমালিয়ার কিটা হলেই সে চলে আসবে। তো আপনি শুরু করেন। সবাইকে শুভ সন্ধ্যা। প্রথমে এই আয়োজনের জন্য হামুন্দাকে প্রণাম জানাই। এখানে বয়োজ্যেষ্ঠ দেখছি ইন্দ্রজিৎ দাদা। আমার কথা শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, রঞ্জিত দাদাকে দেখছি, পরিচিত মুখ। সুদোদন তঞ্চঙ্গা দাদাকে দেখছি, আর উপস্থাপক দাঙ্গুবি জুমুলিয়া চাকমাকে ধন্যবাদ। আর ম্যাকলিন তো আছেই, উনি আমাকে আজু দাদু বলে সম্বোধন করেন, পরিচিত মুখ। আমি নিজের সম্বন্ধে বলতে গেলে বলার মতো তেমন কিছু নেই। আমি ছাত্র জীবন থেকে লেখালেখি করতাম, সে সময়টা কঠিন ছিল। লেখালেখি, প্রকাশনা, এ সমস্ত ব্যাপারে আমাদের খুব কঠিন ছিল। সেপরে সত্যি কথা বলতে গেলে আমি আমাদের যে পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক রাজনৈতিক দল ছিল, আমি ওখানে ঢুকেছিলাম, মানে কাজ করেছিলাম। 1997 2রা ডিসেম্বর চুক্তি হওয়ার মধ্যে দিয়ে আমি স্বাভাবিক জীবনে আসি। এক প্রাইমারি স্কুলে শিক্ষকতা পেশাকে বেছে নিয়েছিলাম, এখন পর্যন্ত আছি। সত্যি বলতে কি, অতর্কিত ভাবে আমাদের আজকে বিকাল 5টা থেকে আমাদের একটা মিটিং ছিল অনলাইনে, গুগল মিটে। 5টা থেকে মানে কন্টিনিউ মিটিং। যখন দেখলাম ইনবক্সে হামুম দাদা মানে 7:30 7:45 যোগ দেওয়ার জন্য একটা ইনবক্স করেছেন, তখন আমি দেখি আমার ফোনটাও মানে কি বলবো, চার্জ কম, গরম হয়ে গেছে আমার। আমি ভেবে রেখেছিলাম ফ্রি হয়ে নিয়ে আমি আমার এই যে আজকে অনুষ্ঠান হবে এগুলো গুছিয়ে নেব, কিছু বাংলা অনুবাদ করে নেব, মানসিকভাবে রেডি হওয়ার যে সময়টা আমি বেছে নিয়েছিলাম, ওই সময়টাতে আমাদের মিটিং, বাধ্য থাকতে হয়েছে। যার ফল না আমি একটু কি বলবো, অঘোষালভাবে আজকে অনুষ্ঠানে আমাকে আসতে হয়েছে। সে যাই হোক, আমি লেখালেখি করতাম ছাত্র জীবন থেকে। তখন তো এরকম মিডিয়া ছিল না। রাঙামাটি জাগ থেকে, জুম স্থিতিক কাউন্সিল থেকে, বা বিভিন্ন ঢাকা ভার্সিটি, চিটাগং ভার্সিটি থেকে সঙ্গী বন্ধুদের মাধ্যমে হয়তো কিছু অফার আসতো, একটা লেখা দেন, লেখা দিয়ে দিলাম। কিন্তু এই লেখাগুলো পাওয়াও আমাদের মানে সহজ ছিল না। এরকমের মধ্যে দিয়ে আমরা অনেকটা হেঁটেছি। তারপরেও লেখা থামাইনি, লেখা চালিয়ে গেছি। তবে দুঃখের বিষয় বলবো, যে লেখাগুলো সাফারক করে স্থান পেয়েছে ওইগুলো রয়ে গেছে, বাকিগুলো আর আমি নিজেও খুঁজে পাই না। কারণ আমাদের পরিস্থিতি তো
সংরক্ষণ করার মতো তেমন উপযুক্ত নয়, কারণ এখানে দামাদল পরিস্থিতি, আর ব্যক্তিগত জীবনেও আমি বিভিন্নভাবে ঘোরাঘুরি, রাজনৈতিক জীবনে ছিলাম, আমার মানে কোনো পাণ্ডুলিপি আর সংরক্ষণ করতে পারি না। তারপরে এই যে 13 সালে আমি সম্ভবত মিডিয়ায় জয়েন করেছি, ওই ফেসবুকে দেখলাম দু একটা লেখালেখি করে অনেক বন্ধুদের একটা রেসপন্স পেয়েছিলাম, দেখতে তো মন্দ নয়। এই লেখালেখি করতে করতে আমি আজ এ পর্যন্ত আমার প্রকাশিত গ্রন্থ 5টি, একটা নিজস্ব ভাষায়, নিজস্ব হরফে, আর লেখালেখি করিও আমি নিজের ভাষায়, কারণ বাংলায় অনুবাদ করা, বাংলায় লেখা, এগুলো একটা কথা কি, আমাদের সংস্কৃতির বিষয় নিয়ে যে ছড়াগুলো লেখা হয়, ছড়া অনুবাদ করা খুবই কঠিন, কারণ ছড়ার ভাষাগুলো আমাদের সংস্কৃতির সঙ্গে এমন ভাবে জড়িয়ে যায়, এক সংস্কৃতির সঙ্গে আরেক সংস্কৃতি যেহেতু মিশ খায় না, সেজন্য অনুবাদেও কঠিন আমার মতে আর কি। এ হলো বিষয়। আমি কবিতা থেকে ছড়া লিখতে বেশি পছন্দ করি এবং স্বাচ্ছন্দ্য বোধ করি, নিজের সংস্কৃতিকে তুলে ধরতে, হারিয়ে যাওয়া শব্দগুলো, হারিয়ে যাওয়া ঐতিহ্য, এই যে আমাদের, এগুলো তুলে ধরতে বেশি পছন্দ করি। এই হলো আমার মানে লেখালেখির জীবন, চালিয়ে নিচ্ছি। ভালো লিখি মন্দ লিখি পাঠকের হাতে। আমি ভালো লিখি, আমি নিজেও সন্তুষ্ট নই এই ব্যাপারে। যা লিখি পাঠকের হাতেই ছেড়ে দিয়েছি। সে যা হোক, সত্যি বলতে কি, পাঠকের ফেসবুকের মাধ্যমে অনেকের পেয়েছি, ধন্যবাদ পেয়েছি, হয়তো অনেকে আমাকে দেখার, কথা বলার, সৌজন্য সাক্ষাৎ করার আগ্রহ প্রকাশ করে। এটুকুতে আমি ধন্য। আমি ওই যে কিছুক্ষণ আগে বললাম, অঘোষালভাবে আমাকে এখানে আসতে হয়েছে। আমি 5টা থেকে কন্টিনিউ এই শীতে বসেছিলাম গুগল মিটে। আমাদের গুগল মিটের আমাদের পরিবারটা হলো বড়, শিক্ষা ডিপার্টমেন্টের বিভাগ, মানে সরকারের চাকুরিদের কর্মকর্তা কর্মচারীদের একটা বড় পরিবার। ওই পরিবারে আমি আসি বিদায় আমার থাকতে হয়েছে। আর কি বলবো, আমি যে দু একটি কবিতা, দু একটি ছড়া রেডি করে রেখেছিলাম পড়ার জন্য, আসলে কবিতার লেখা, ছড়া লেখা আর আবৃত্তি করা এক নয়। অনেকে গান লিখেন, সুর দেয় আরেকজনে, যে সুর দেয় সে কিন্তু তার কণ্ঠ হয়তো ভালো নয়। আমি নিজে লেখি, আমি নিজেই যদি এগুলো আবৃত্তি করি, আমার নিজের বিরক্ত লাগে। সেজন্য আমি আবৃত্তি এই সমস্ত অনুষ্ঠানে সহজে আসতে চাই না। সে যা হোক, নিজের লেখা নিজের কণ্ঠে হয়তো শ্রোতারা শুনতে চাই, বাধ্য হয়ে হয়তো 2 এক লাইন শোনাই, কিন্তু কি যে বলি, কি করি, এগুলো আমি নিজেও আমার মানে ভালো লাগে না। তবে আমার 2 একটি কবিতা ইউটিউবে বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন অনুষ্ঠানে পাঠ করে আমি শুনি, ওগুলো আমার ভালো লাগে। কিন্তু আমি যদি ওগুলো মানে বলি, আমার কিন্তু ভালো লাগে না। সেজন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার এই কবিতাগুলো, 2 একটি কবিতা বলবো, অনুবাদ করা হয়নি, তবে ভাবাত্মতা আমি এভাবে বলবো। এখানে একটা কবিতা লিখেছি, অনেক আগে, পুরনো কবিতা। আমাদের ভাষায় বলি, তুই গেলে যা, মানে বাংলায় যদি ওইটা বলি, তুমি গেলে যাও, তুমি যেখানে খুশি তুমি সেখানে যাও, আমি যাব না। আমি কবিতাটা নিজের ভাষায় আবৃত্তি করার চেষ্টা করছি। তুই গেলে যা, মরে নদাগিত, ওই বসা কইত পেবফা, জারমায় দুব দুব, বুলং দুবু লুলং গুড়ি, এলনি হেলনি মরা যেন দাগে, তরে দাগাইনি, হামা ভাঙা মুরলে জাত, এক জাক সোনার সিজিক, কোন সাজর মারি,
আজি হলক হলক সারি হাক্কে উজনি হাক্কে লামনি হেলাদন হারা তারা লগে লগে হারা ওই ওই মুই থিম তুই গেলে যা শুধু গেলে ইউন দেখিবেনি রন্না পেঁয়াজ পেঁয়াজ দান্না সোল সোল পানির ফুল বানা জোল জোল বানা জোল বুক সঙ্গে মরঙত হন ফানি সরানত সিজি দাগি হদন হারা গাঙ পারত আগং বই ঈদত উদের পুরনো হতানি মুই ইদুতে নজেম নজেম সিধু গেলে ইনি দেবেনি দঙ্গ শিক্ষ দাগি ব্যাগ বুগি বুগি নানাগান নাগর মাদি ওইব মন মুরো বাঙি ইকলত জাদন আদি হদক জরে বিজদন রোদে পুরি যার গালানি তুই গেলে যা মরানো দাগি হেনে বুলি যে মুই মর এই কইত পানানি আদা ময়াদে দিগাঙ পার দাগে ফাদারে থারুম যা জিয়ান আমা সব আসাল আমি যেন আদাম বানিয়া গি সিধু আগন থর মর আজু বিজু দাগি যেবে হেনে ফেলে নদেগিবে এই সবানি সিধু গেলে তুই গেলে যা মুই হাদে ইদু মর জিংহানি সেরো ফালা মন মুরো সরানি দিশকে দেগর যে জাগানি থরমর আগদিনর বুড়ো বুড়ি হাদে জিয়র সুখ দুগর জিংহানি সে এই জায়গা মাদি বর্দি উদি এম্বা ওলে সে জায়গা মাদি ফেলে গেলে হন জায়গায় থরে জায়গা দিব মরে তুই হবেনি এই জায়গা মাদি লই লারি ঘুরি সোনাদান গরত তুলি হাবি তুলি থরে মরে দিয়া উল্লে বিত্যান ঘুরি দিলাক ফাজা হল ঘুরি তুই যে ভারত বুলি গেলে যা এই জায়গা মাদি সারি মরে নদাগে মুই মুড়ি এই জায়গা মাদি আজা ঘুরি মানে নিজের মাতৃভূমিকে নিজের গ্রামকে নিজের জন্মভূমিকে ভালোবেসে এমন একটা আমি আবহাওয়া এখানে তুলে ধরার চেষ্টা করেছি ওই যে ছেলেপুলেরা খেলা খেলে ওইগুলো আমার ভালো লাগে আমি যদি অন্য কোথাও হারিয়ে যাই অন্য কোথাও অন্য গ্রামে যাই আমি নিজের সেই দৃশ্যগুলো মিস করব যার পর আমি যাব না এই যে স্কুলে যাই ছোট ছেলে পুলে বাচ্চা মেয়েরা ছেলেরা আমি দেখবো কিন্তু ওখানে গেলেও দেখবো কিন্তু আমাদের এই যে ফেলে যাওয়া আত্মীয় স্বজনের চিরচেনা মুখগুলো আমি ওখানে গেলে দেখতে পাবো না আমার ওই যে গ্রামের পাশে যে শ্মশান ওই শ্মশানে আমাদের আত্মীয় পরিজনের বয়োবৃদ্ধ যারা মরে গেছেন মারা গেছেন ওরা এখানে পড়ে আছে আমি গেলে তো ওই শ্মশানটা বয়ে নিয়ে যেতে পারবো না আমি ওই শ্মশানটাকে পর্যন্ত মিস করি এইভাবে আমি নিজের জন্মভূমিকে মিস করি আমি এখানে ছেড়ে কোথাও যাব না এই কথাগুলো আমি তুলে আনার চেষ্টা করেছি দুঃখিত আমি এগুলো অনুবাদ করার জন্য যে সময়টুকু বেছে নিয়েছিলাম ওই সময়টুকুতে আমি এখানে গুগল মিটিং এ উপস্থিত থাকার জন্য আমি এগুলো মানে করে উঠতে পারি না এই জন্য আমি দুঃখিত আর যেহেতু আমি ছড়া লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেজন্য একটি ছড়া এখানে বসিয়ে রেখেছি আমাদের সংস্কৃতি আমাদের যে কথা না বললেই নয় বার্মাতে আছে আমাদের চাকমা ভারতের মিজোরাম ত্রিপুরা আছে চাকমা অরুণাচলেও আছে আমাদের চাকমা আমরা বাংলাদেশেও আছি আমরা কয়েক লক্ষ দুঃখের বিষয় এই যে ভাষা আমরা যে এই যে আদান প্রদান করছি বাংলার মধ্যে দিয়ে যেহেতু আমরা এখানে অনেক সম্প্রদায় আছে আমরা নিজের ভাষাতে একটা নদীর মতো স্রোতের মতো ওটা যেদিকে স্রোত পায় যেদিকে নরম মাটি পায় ওদিকে বয়ে যায় আর ভেঙে হোক যেভাবে হোক বার্মার যেগুলো আছে ওগুলো বার্মিজ ভাষায় কথা বলে বার্মিজ শব্দ না হলে ওনাদের ভাষাগুলো যেহেতু মানে বলা কঠিন হয়ে পড়ে ঠিক আমাদের ভাষাগুলো এখন কি হচ্ছে আগের 50 বছরের যে আমাদের দাদারা নানারা নানিরা বয়োবৃদ্ধরা যেভাবে কথা বলছে আমরা এখন যে কথাগুলো বলি আমাদের কথাগুলো একুরেট না আর ভবিষ্যতে কি হবে তা আমরা কেউই জানি না এই উপর ভিত্তি করে আমি একটা ছোট্ট ছড়া লিখেছি 8 লাইনের
মানে কি বাস, কথাটা হলো কোন ভাষা, এটা আমি অনুবাদ করে শোনাবো, যেহেতু এটা সরা সত্য সরা। আমি আগে নিজের ভাষায় বলি। মামা আনে গৈ মিও হাবি, বাবা বেজে গৈ বাজাৰত, সে ঠেঙালৈ ডাঙৰ বেবে, লেগাছে গৈ চহৰত, ঠেঙা ফুৰেলে নাগেদি হানে, নৃত্য কৰে ফোন, নহে নহে বাবা মামা, ঠেঙা ভাদেই দোন, বেবে যেতে ফোন করে মামা আম্মা কয়, ইমিলে বেবে হিবাই মাতে, বাংলাও নয় সাংমাও নয়। আমরা এখানে যে চাকমারা আছি, ম্যাকলিন দাদুকে দেখছি, সুদর্শন দাদাকে দেখছি। কি সুদর্শন দাদা, কবিতা দেখি অনুবাদটা যে কোনো একজন শোনান। দোলই দাদা কবিতা দোলই। এখানে ম্যাকলিন, আমি আরেকবার শোনাই, তুমি চেষ্টা করো নাকি? আচ্ছা আমি শোনাই। চারুফুল, আমরা তো চিনি চারুফুল। আমাদের প্রত্যন্ত এলাকার, আমি যে কথাগুলো তুলে ধরার চেষ্টা করি, এগুলো হলো প্রত্যন্ত এলাকার খেতে খাওয়া মানুষের আবেগ অনুভূতি গুলো আমি তুলে আনার চেষ্টা করি। মামা আনে গো মিও হাবি, মামা আমাদের মা ওই চারু ফুল গুলো জঙ্গল থেকে কেটে নিয়ে আসে, ওইগুলো বাবা বাজারে বিক্রি করে। আর ওই বিক্রিত টাকা দিয়ে আমার বড় বোন শহরে লেখা শিখতে যায়, লেখা শিখে যখন বড় বোনের টাকা ফুরায়, ও তখন নাকি খান্না তুলে দিয়ে বারবার ফোন করে বাড়িতে, টাকা পাঠাও টাকা পাঠাও, এমন ভাবে ফোন করে। এখন বাড়িতে যে কথাগুলো বলতো, এখন সে বিশ্ববিদ্যালয়ে পড়ে, হয়তো কলেজে পড়ে, রাঙামাটি, ঢাকা বা চিটাগাং যে কোনো এক জায়গায় পড়ে, কিন্তু এখন সে যে ভাষায় কথা বলে, মামা কিন্তু তাজ্জব বনে যায়। কারণ মেয়েটা বাড়িতে যে ভাষাগুলো বলতো, কিন্তু সেখানে গিয়ে একটা আলাদা ভাষা। তার মানে এই যে আবহাওয়া সৃষ্টির এই যে ভাষাগুলো যে আমাদের হারিয়ে যাচ্ছে, আমরা যারা লেখাপড়া শিখছি, আমরা যারা শিক্ষিত হচ্ছি, এদের মাধ্যমেই বেশি আমাদের ভাষাগুলো কি হয়ে যাচ্ছে, মূল স্রোতধারাকে আমরা হারিয়ে ফেলছি। এই এই মানে বিষয়টা আমি সত্য 4 লাইনে উদাহরণের মধ্যে দিয়ে তুলে আনার চেষ্টা করেছি। এই হলো আমার। তবে আরো তো আসেন এখানে গুণীজন, বয়োবৃদ্ধ মানুষ, এখানে নতুন ম্যাকলিন দাঙ্গু আসে, জুমলিয়া দাঙ্গুবি আছেন, শুনবো সময় পেলে আরো পরে। এই পর্যন্ত আমার পরিচয় আবৃত্তি। কি কিরকম লাগলো, কেমন লাগলো, কিভাবে বলতে পারলাম নিজেও জানি না। সবাইকে নমস্কার। অনেক অনেক ধন্যবাদ আলময়দা। আমাদের মধ্যে জুমালিয়াও একটু নেটওয়ার্কের প্রবলেমে এখনো সে ইন হচ্ছে আবার আউট হচ্ছে, তো আমি আর কথা বাড়াচ্ছি না যেহেতু আমাদের সময় খুব কম। তো এবার আমি যাব ম্যাকলিন চাকমার কাছে। ওনার যেহেতু কালকে পরীক্ষাও আছে বা ওনার কিছু ব্যস্ততাও আছে, ওনার কাছ থেকে আমরা একটা কবিতা শুনি, আর হলো ওনার নিজের লেখালেখি বা তার আদিবাসী সাহিত্য নিয়ে তার চিন্তা ভাবনা নিয়ে একটু সংক্ষিপ্ত করে বলে আপনার কবিতা পাঠ করবেন। ধন্যবাদ। Thank you, Uncle. Back kunore Juju. আমি ম্যাকলিন চাকমা। তো আমি প্রায় হচ্ছে 2009 সাল থেকেই সাহিত্য চর্চা করতেছি। তো বর্তমানে আমার বয়স যদি বলেন, তো আমার বয়স চলতেছে হচ্ছে 26। তো তো আমি 26 বছরের মধ্যেই আমি হচ্ছে প্রায় 12 বছর আর কি সাহিত্য চর্চা করতেছি। তো আহ, আহ, তো আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতির মাধ্যমে উপস্থিত সকলকে জানাই আমার জুজু। আসলে আমার সাহিত্য চর্চার বয়স প্রায় 12 বছর হলো। তো আমি 2009 সাল থেকে হচ্ছে সাহিত্য চর্চা করতেছি। তো বলতে গেলে হচ্ছে আমার এই 12 বছরের সাহিত্য চর্চায় হচ্ছে আমার মোট চাকমা ভাষায়
কাব্যগ্রন্থ বেরিয়েছে হচ্ছে তিনটা। তো আরো তো আরো হচ্ছে সামনে একটা চাকমা ভাষার হচ্ছে গল্পের বই বের করার ইচ্ছা আছে। আরো হচ্ছে বাংলা কাব্যগ্রন্থ একটা, তারপরে হচ্ছে আরো চাকমা কাব্যগ্রন্থ একটা। তো আমার ওগুলো হচ্ছে মোটামুটি আর কি। তো এ হলো আমার পরিচয়টা। তো আহ, বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ, চিটাগং হিল ট্রাক রাইটার্স ইউনিয়ন, থকবিডিম ও মণিপুরি মিররের যৌথ আয়োজনে মাসব্যাপী ভার্চুয়াল আলোচনাটা হচ্ছে অত্যন্ত একটা কি বলবো আমি, এটা অত্যন্ত হচ্ছে পাহাড় এবং সমতলের আদিবাসী কবি সাহিত্যিকদের জন্য অত্যন্ত একটা ইম্পর্টেন্ট। তো আহ, আমি আমি হচ্ছে ব্যক্তিগতভাবে মনে করি এই আয়োজনের মধ্য দিয়ে হচ্ছে পাহাড় এবং সমতলের সাহিত্যিক বলেন, আদিবাসীদের একটা হচ্ছে মেলবন্ধন অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তো আমি আহ, তো আমি আর বিশেষ কিছু আহ, বলবো না, কারণ হচ্ছে আমার কালকে একটা এক্সাম আছে। তো আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আর কি পড়তেছি। তো তো আমি আহ, মূলত হচ্ছে 12 বছর ধরে সাহিত্য চর্চা করলেও তো আমি এ যাবৎ পর্যন্ত বাংলা কবিতা লিখলে হচ্ছে আহ, আহ, যে আমার চাকমা যেগুলো আছে, তো তো আমি ওগুলো বাংলা অনুবাদ খুবই কম করছি। তো তো আমি জাস্ট হচ্ছে আমি আমার আজ কাব্যগ্রন্থ থেকে হচ্ছে একটা চাকমা কবিতা আবৃত্তি করার চেষ্টা করব। তো হচ্ছে যেটা হচ্ছে বাংলা করলে তারা হচ্ছে জুম ফেরেওসির জন্য। তো তো আমি তার জুম ফেরেওসিকে উদ্দেশ্য করে হচ্ছে তো আমাদের পার্বত্য চট্টগ্রামের যে কালচার বা বলেন হচ্ছে যে মানে যে একটা সুন্দর একটা পরিস্থিতি আনার জন্য বা বা হচ্ছে চাকমাদের অনেক অনেক কিছু বিষয় এখানে আনার চেষ্টা করছিলাম। তো এটা হচ্ছে আমার এক বড় ভাই, এটা হচ্ছে ইউটিউবে আবৃত্তি করে পোস্ট করছিল আর কি। তো আমি তার ওই অনুপ্রেরণায় আহ, আমি আমার এই কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করতেছি। তো কবিতাটার নাম হচ্ছে জুম্মবি তত্ত্বে, মানে ফিরিওসির জন্য। জুম্মবি থৈতে নোবেলর সদক আনিদং, নোদেজর হিলহিলির সবন আনিদং, মুরুমুরি সোরানালত গাজত নোফাদা ফেগর হিদিরিং আনিদং অমলে এবেথুই। জুম্মবি থৈতে রেগেট পুলো তুম্বাজ হগিল ফেগর গীত আনিদং, মুরুমুরি জুমলেজাত গরবানেয়ং থল্লই গিরিত্তি গরিবাইতে হমলে এবেথুই। জুম্মবি থৈতে নানান বাবদর বাজর সৎপদর আনিদং, নবদরর সবন বুগত বাণী বিজু আনিদং, নাকসফুলিক্য আগগরি থৈদং তসুলত গুজে দিবাইতে একদিনী গরি সেইতাং হমলে এবেতুই। জুম্মবি থৈতে সাবগীত ফুল তুলি থৈদং, ফিনন হাদি বুনিবার সৎপদর আনিদং, ঠেঙত হারু আজলি রাগেই দং, জুরি থুমত বাজ্যে বাজর থাগলক বানিদং হমলে এবেতুই। জুম্মবি থৈতে রাধা মনদকেন গিলে পারে আনি থৈদং, থল্লই গিলে হারা হেলে বাইতে বাজি কো বানে থৈয়ং দিবুচ্চি গাজা সাবাত বাজির বাজি ধরে বজি ধরে বাজির শুনে বাইতে বেলান দুবিজার সাইড গঙ্গিজার সেরে ফুক দগরের হক্ষায় বেতুই। মানে হচ্ছে এটা আমি হচ্ছে লিখছিলাম হচ্ছে 2014 সালে আর কি। তো
এই তো আরো একবার সকলকে আমার ধন্যবাদ জানিয়ে তো আমার আবৃত্তি এবং আমার আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে আর কি শেষ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাকলিন চাকমা। আমাদের মধ্যে ঝুমালিয়া কি আছেন তো? না, ঝুমালিয়া আপনার কিটা ঠিক হয়ে গেছে, তাহলে আপনি কথা বলতে পারেন। হ্যাঁ, ঝুমালিয়া চাকমা আপনার মিউট আছে, যদি আপনার নেটটা যদি প্রবলেম না হয় তাহলে আপনি অনুষ্ঠান আবার উপস্থাপনায় ফিরে আসেন, আর যদি না হয় আমাকে মেসেজে বা কিতে জানাবেন, ঠিক আছে? আমরা মনে হয় ওনাকে ওইভাবে পাচ্ছি না এখন পর্যন্ত। তো এই ফাঁকে আমাদের মধ্যে আমরা চিটাগাং হিল ট্রেক্স থেকে তো আমরা 2-3 জন আরো আসছেন, তাদেরকেও স্বাগতম। পাশাপাশি আমাদের ময়মনসিংহ বা ঢাকা মধুপুর ওই দিক থেকেও আমাদের কারো কমিউনিটি বা আচিক ভাষীদের মধ্যে থেকেও চলে আসছেন আমাদের অরণ্য ই চিরান। অরণ্য ই চিরানকে শুনতে পাচ্ছেন? আপনি দাদা শুনতে পাচ্ছি। আচ্ছা, আনমিউট করে আপনি একটু সংক্ষিপ্ত পরিচয় দিয়ে আপনার কবিতা পাঠ করেন। আচ্ছা, ধন্যবাদ জানাই দাদাকে। তো যাই হোক, মানে আমরা যারা আদিবাসী মানুষ, পাহাড় পর্বতবাসী, এবং বিশেষ করে আমাদের নদী, তারপর আমাদের গারো পাহাড়, তারপর আমাদের সেই জুম চাষ, মানে এইগুলো আমাদেরকে আসলে কবিতা লেখায় অনুপ্রেরণা দান করে। আমার সংক্ষিপ্ত পরিচয় হলো, আমি অরণ্য ই চিরান। আমি 90 দশক থেকে কবিতা লিখছি অনেক দিন ধরে, এবং তবে আমার বিশেষ বিচরণ এখন একটু গবেষণায় আমি বিশেষ করে হাত দিয়েছি। এবং আমি আগে কবিতা লিখতাম, এবং ইদানিং আমি আবার এমফিল গবেষণা করে আমি পাস করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা ডিপার্টমেন্ট থেকে, এবং পিএইচডি গবেষণারত আছি আদিবাসী সংস্কৃতি এবং বাঙালি সংস্কৃতি এগুলো নিয়ে। তো আমার এটা হলো সংক্ষিপ্ত পরিচয়। তবে আমি সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন সংগঠনের সাথে সংযুক্ত আছি, বিশেষ করে বাংলাদেশ ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির হিসেবে এখন দায়িত্ব পালন করছি, এবং ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমির সাথে আমি যুক্ত আছি। তারপর আরো এরকম আবার বিভিন্ন ধরনের সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছি, এবং পাশাপাশি সাহিত্য একটা সংগঠন আমাদের আছে, সেটা হলো পাদদেশ সাহিত্য পরিষদ ময়মনসিংহে, গ্রেটার ময়মনসিংহের একটা বৃহৎ সংগঠন, যেখানে আমি প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি। এগুলো হলো মানে আমার সংক্ষিপ্ত পরিচয়। তো কবিতায় আমার সবচাইতে প্রথম 2005 সালে আমরা যৌথভাবে 11 জন গারো কবি নিয়ে আমরা প্রথম বই প্রকাশ করি, এবং সেই বইয়ের নাম ছিল জ্যোৎস্না নেই পূর্ণিমা নেই, এবং সেখানে আমার বইটা প্রকাশিত হয়, মানে কবিতাটা প্রকাশিত হয়। এবং বিভিন্ন ধরনের সাহিত্য যে ম্যাগাজিন আমি সম্পাদনা করেছি, যেমন গারো স্টুডেন্ট ইউনিয়ন গাসুর একটা বার্ষিক মুখপত্র সালনাম, এর প্রধান সম্পাদক ছিলাম আমি। পাশাপাশি ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির একটা বার্ষিক মুখপত্র ছিল আগে, যেটা হলো অংশীদার নামে একটা মুখপত্র, এবং একমাত্র মুখপত্র সেটা, এবং এটা একটা বৃহৎ মুখপত্র আমাদের, এবং সেখানে আমি সেটাও সম্পাদনা করেছি। তো এই ধরনের আরো অসংখ্য আসলে সাহিত্য পত্রিকা আমি সম্পাদনা করেছি। তো আমার যে বিষয়টা হলো, আমি মূলত আপনাদের সাথে নতুন পরিচিত হচ্ছি কবি মিথুন রাকসামের মাধ্যমে। আমি আপনাদের ইনভাইটেশনটা পেয়েছি, এবং আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা হয়তোবা জানেন যে আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ভবনে হঠাৎ করে বিকালবেলা আগুন লেগেছিল, যার কারণে আমাকে সেখানে থাকতে হয়েছে, এবং আপনাদের সাথে আমি আসতে পারি নাই। তো তারপরেও সেটা মানে আসলে এখন ভয়ের কিছু নাই,
ফায়ার সার্ভিসের সহায়তায় আগুনটা নেভাতে সক্ষম হয়েছে। আমাদের 5 তলা বিল্ডিং এ আগুন ধরেছিল। তো এরকম একটা দুর্যোগপূর্ণ অবস্থার মধ্য থেকে আমি সাহিত্য ইয়াতে আসছি। তো আমি মূলত কয়েকটা গ্রন্থ লিখেছি, সেটার মধ্যে মানে কবিতার বই লিখেছি আমার কাব্যগ্রন্থের মধ্যে, যে জ্যোৎস্না নেই পূর্ণিমা নেই যৌথ সংকলন, এবং আরেকটা আছে হলো বিচিত্র দৃশ্যপথ, এরকম আর কি। এবং এটা 2010 সালে প্রকাশিত হয়েছে। এবং এটা আমি এটা আমার একটা প্রকাশনা, এবং বিচিত্র দৃশ্যপথ কাব্য আমার একটা নিজস্ব একটা কাব্য। তারপরে আরেকটা হলো বাংলাদেশের বিখ্যাত কবি যারা আছে, বিশেষ করে বাঙালিদের সাথে আমি এই 13 কবির পংক্তিমালা, এই কবিতাটা আমি মানে এটাও আমার একটা বই। এবং আরেকটি হলো যেটা সবচেয়ে ভালো একটা যেটা বই আমি লিখতে সক্ষম হয়েছি, এবং এটা আমি মনে করি আমার জীবনের একটা বড় ধরনের একটা সাধনা। এবং এই যে আমাদের যে প্রবাদ পুরুষ, আদিবাসীদের একজন প্রাণপ্রিয় নেতা, সুযোগ্য নেতা ছিলেন, যিনি মাননীয় সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ছিলেন এবং এর আগে সংস্কৃতি প্রতিমন্ত্রীও ছিলেন, সেই অ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি, মাননীয় মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ওনাকে নিয়ে ওনার জীবনী আমি লিখেছি। আমি প্রমোদ মানকিনের কথা বলছি। হ্যাঁ, এই ধরনের একটা গ্রন্থ আমি লিখেছি। এবং বাংলাদেশে তৎকালীন সময়ে মুক্তিযুদ্ধ, তারপরে সেখানে আদিবাসীদের অবদান, এবং তার জীবনে যেমন ধর্মীয় কাজে অবদান, তারপরে এরকম অনেক বিষয়গুলো এখানে হয়েছে। এবং নৃতাত্ত্বিক পরিচয়, শিক্ষা জীবন, এরকম তার মানে জীবনে যা যতগুলো সংগঠনের সাথে উনি জড়িত ছিলেন, বিশেষ করে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বাংলাদেশের একটা বৃহৎ সংগঠন, এবং এটা 30টা জাতিসত্তা নিয়ে গঠিত, এবং সেই সংগঠনের উনি প্রতিষ্ঠাতা সেক্রেটারি জেনারেল ছিলেন। এবং সেটা নিয়েও এখানে অনেক আলোচনা হয়েছে, এবং তার জীবনে যে সমস্ত ধর্মীয় কাজে অবদান, রাজনীতিতে কিভাবে সম্পৃক্ত হলেন তিনি, এরকম বিষয়গুলো নিয়ে আমি এখানে লিখেছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার সাথে কিভাবে তিনি ওতপ্রোতভাবে জড়িত হয়ে বাংলাদেশের একটা জাতীয় রাজনীতিতে অংশগ্রহণ করে সুন্দর একটা আদিবাসী এবং বাঙালিদের সাথে একটা সুন্দর একটা সম্পর্ক তৈরিতে মানে সক্ষম হয়েছেন তিনি। এবং আমরা মনে করি তিনি একটা যেটা বলা যায় যে অসাম্প্রদায়িক চেতনার প্রতীক হিসেবে আমি ওনাকে এখানে তুলে ধরেছি। তো যাই হোক, এগুলো ছিল আমার সাহিত্য। তারপর আরো অনেক মানে গ্রন্থ, জাতীয় দৈনিক এবং বিভিন্ন জায়গায় আমি অবিরাম লিখে চলেছি অনেকদিন যাবত। হ্যাঁ, তো এটা হলো আমার সংক্ষিপ্ত পরিচিতি। তবে আপনাদের সাথে আসলে এখন সেই রকম নাই, মানে এখন পর্যন্ত মানে সেরকম কবিতা, মানে আমি একটা কবিতা আবৃত্তি করে শোনাবো আপনাদের জন্য। তবে আদিবাসীদের সংস্কৃতি সম্পর্কে যদি একটু বলতে চাই, যে মানে আদিবাসী যারা বিশেষ করে আমাদের বাংলাদেশে যে সমস্ত লেখকরা লিখছেন, বিশেষ করে আমি যাদেরকে চিনি, যেমন মৃত্তিকা চাকমা দাদা, সেই পাহাড় থেকে লিখছেন, এবং খুবই সুন্দর কবিতা আপনার আমি দেখেছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একসময় উনি কবিতা আবৃত্তি করেছিলেন আমাদের সাথে। তো সেই রকম একটা অনেক বড় জায়গার মানুষ ওনারা। এরকম অর্থাৎ এইগুলোর মধ্যে মানে অনেকজনের সাথে আমার সম্পর্ক হয়েছে। এবং আমাদের গারো জাতিসত্তার যে সমস্ত কবি সাহিত্যিক বৃন্দ আমাদের মাঝে রয়েছেন, তার মধ্যে কবি মতেন্দ্র মানকিনের কথা না বললেই নয়। উনি আসলে সত্যিকার ভাবেই বলা যায় যে একজন অন্য ধরনের কবি এবং একজন শক্তিমান কবি। তো আমি একটি ভালোবাসার কবিতা মানে আমার যৌবনদীপ্ত বয়সে লিখেছিলাম, ছোট্ট কবিতা, সেটা আপনাদের
একটু পড়ে শোনাতে চাই। আপনারা কি শুনছেন আমাকে না দাদা? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? জি, হ্যাঁ। তো আমার সেই যৌবন দীপ্ত বয়সে আমি একটা কবিতা লিখেছিলাম। সেই কবিতার নামটা হলো আত্মি বসন্ত। আচ্ছা, স্মৃতিময় গীতিময় জীবনে হঠাৎ দেখা, কেটে গেছে অনেক স্মৃতির সকাল, সাথে পেরিয়ে গেছে আত্মি বসন্ত, তোমার জীবনের 22টি বসন্ত সকাল থেকে। তোমার আমার জীবনের গতিময়তা আর ভালোবাসার বহমান স্রোত গতিময় হোক চিরকাল, বহমান নিতাইয়ের মতো। একটা ছোট্ট একটা কবিতা লিখেছিলাম এই ইয়াতে বিচিত্র দৃশ্যপথ কাব্যগ্রন্থে। এটা আমার একটা পছন্দ হয়েছিল সেই সময়। তারপর আদিবাসীদেরকে নিয়ে একটা, আসলে আমি অনেক কবিতা লিখেছি, তার মধ্যে একটা কবিতা আপনাদেরকে শোনাতে চাই। কবিতার নাম হলো আবার জেগে উঠবে। আবার জেগে উঠবে আদিবাসী সমাজ, বন বৃক্ষ আর বন্য প্রাণীরা নির্বিঘ্নে ঘুরে বেড়াবে, সুন্দর হয়ে উঠবে পাহাড়, ঝর্ণায় সাঁতার কাটবে আদিবাসী যুবতী, হৃদয়ে থাকবে শীতল শিহরণ। আবার জুম চাষে মেতে উঠবে লোকজন, সুশীতল বাতাসে দোল খাবে ক্ষেত খামার। আবার নতুন করে বনে ফুটবে পাহাড়ি ফুল, বিনা প্রয়োজনে কাটবে না গাছ, রক্ষিত হবে পাহাড়ি আবাস। ঝর্ণা নদী ফিরে পাবে নাব্যতা, মাছে ভরে উঠবে পাহাড়ি জলাশয়, পশু পাখির ডাকে মুখরিত হবে জনপদ, ইকোসিস্টেমে আসবে ধারাবাহিকতা, জেগে উঠবে ধরিত্রী। এগুলো আমাদের আসলে মানে আমাদের যে বাংলাদেশের যে আদিবাসীদের বন বৃক্ষ, তারপরে আবাস ভূমি, হ্যাঁ, যেভাবে ধ্বংস হতে চলেছে সভ্যতার ছোঁয়ায়, আমি বলবো কাউকে দোষারোপ করতে চাই না। আসলে গ্লোবালাইজেশন এবং এই সভ্যতার ছোঁয়ায় নানান ভাবে আমাদের বন পাহাড় ধ্বংস হচ্ছে। সেই কষ্টটা আমার বুকে আছে, রয়েছে, এবং যেগুলোর জন্য আমরা সেই ছোটকাল থেকে আন্দোলনে জড়িত হয়েছি। এবং এটা একটা প্রকৃতির ডাক এবং প্রকৃতির আন্দোলন আমরা মনে করি। আদিবাসীদের সেই পাহাড়ে বসবাস করার ক্ষেত্রে তাদের যে অধিকার না পাওয়ার যে গল্প, সেই গল্পগুলো আমাদের আদিবাসী সমাজের জন্য অত্যন্ত কষ্টদায়ক, বেদনাদায়ক। যে কষ্টগুলো এবং যে স্বপ্নগুলো আমরা রচনা করছি আমাদের আদিবাসী মানুষের জন্য, আদিবাসী মানুষের মধ্য দিয়ে এই ধরিত্রীকে রক্ষা করার জন্য আপ্রান্ত চেষ্টা, প্রাণান্ত চেষ্টা করে আমরা যাচ্ছি। এবং সেই কষ্টগুলোই এবং স্বপ্নগুলোই আমার এই কবিতাগুলোতে স্থান পেয়েছে। তো যাই হোক, এগুলো হলো আমি লিখেছিলাম আগে, অনেক দিন আগে। এই কবিতাগুলো আমি প্রায় ভুলেই গিয়েছি। তবে 13 কবির পংক্তিমালায় একটা কবিতা লিখেছিলাম, সেটা পরে আমি শেষ করতে চাই, আর দেরি করব না। 13 কবির পংক্তিমালা আমার জীবনে একটা খুবই মানে অন্যরকম একটি কবিতা। মানে একটা বই, মানে এখানে অনেকজন লিখেছে, অনেক ভালো কবিরা লিখেছেন, তার মধ্যে আমিও এখানে লিখেছি। সংস্কৃতি ক্ষয়ে ক্ষয়ে যায়, এই কবিতাটা আমি একটু আবৃত্তি করতে চাচ্ছি। এবং এখানে আমি বিশেষ করে গারো সংস্কৃতির, গারো ভাষার, আচিক ভাষার অনেক মানে এই ভাষাগুলো আমি উল্লেখ করেছি। সেইগুলোকে আমরা এখানে আবার মানে পরবর্তীতে শব্দার্থতে আমি এটার ব্যাখ্যা দিয়েছিলাম। আপনারা এই বইটা পাইলে ভবিষ্যতে পড়ে নিবেন, 13 কবির পংক্তিমালা, এবং গতিধারা প্রকাশনা, মিজান পাবলিশার্স থেকে প্রকাশিত বইটা। আচ্ছা, সংস্কৃতি ক্ষয়ে ক্ষয়ে যায়। পাপিয়া সাংমার গলায় নেই রিব্বক রিকমাচু, মেয়েটি আজ মেলায় যাবে আদিবাসী মেলায়। মেলায় পরনে নেই তার কোনো দকমান্দা দকসারি, বাজু বন্ধু নেই তার বাহুতে পরার, কপালে পরার নেই কোনো কোখাশিল, নেই থাঙ্কাসরা রুদ্র প্রতিফলনী,
কোনো আদিবাসী যুবককে আকর্ষণ করার। দমি কুতুব নেই মাথায় পড়ার, নেই কোনো গাঢ় ওড়না বুকে জড়াবার। কান তার খালি, নেই নাকে পড়ার নাথে ক্রিং। সে আজ নেচে গিয়ে আনন্দে মাততে চায়, কিন্তু হায় নেই রাং দামা আদুরু কাল মেলায়। রুদ্রের খরতাপে ছায়ায় একটু বিশ্রাম নিতে চায়। নেই গাছের শীতল ছায়া আর মিষ্টি বাতাস। বৃক্ষহীন পাহাড়, ঝুম ক্ষেত ক্ষয়ে ক্ষয়ে সমতল প্রায়। নাচ গান রেড়ে আজিয়ার পরি চাই, তৃষ্ণা মেটাতে এক ফংচু, কিন্তু হায় নেই অমৃত স্বাদের খাজিয়ার চুপ। এমনই করে গারো সংস্কৃতি ক্ষয়ে ক্ষয়ে যায়। তো যাই হোক, এগুলো আমার লেখা বিভিন্ন কাব্যগ্রন্থ। পাশাপাশি আসলে এতগুলো কাব্যগ্রন্থ আমি তৈরি করতে পারি নাই এখন পর্যন্ত। বিভিন্ন পত্রিকায় এই কবিতাগুলো অনেকদিন আগে আমার প্রকাশিত হওয়া, কিন্তু ইদানিং যে কবিতাগুলো আমি লিখেছি সেই কবিতাগুলো মানে একটু হৃদয় ছোঁয়া, আবার অন্যরকম। এবং এক সময় যৌবন দীপ্ত বয়সে ভালোবাসার মানে যে একটা পরশ, এবং সেই যুগে যারা তরুণ কবি এবং মানে সেই রকম সময়ে আসলে এই কবিতাগুলো আমার লেখা। এবং বর্তমানেও আমি বিশেষ করে আদিবাসী সমাজকে, সংস্কৃতিকে আমার কবিতার মধ্য দিয়ে আমি তুলে ধরতে চাই। পাশাপাশি আমি সেই বিষয়গুলো তুলে ধরতে চাই, আদিবাসী সমাজের যে হারিয়ে যাওয়া সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলো আমার সকল লেখায়, বিশেষ করে আমার গবেষণায় আমি তুলে এনেছি। বিশেষ করে হাজং জাতিসত্তার সাংস্কৃতিক জীবনধারা, এটা আমি একটা থিসিস করেছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আওতায়, এমফিল থিসিস। এবং সেখানে বলা যায় যে হাজং সংস্কৃতিকে নিয়ে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আমি মনে হয় প্রথম করেছি, মানে এই ধরনের গবেষণা করেছি। এবং যদিও বা এগুলো এখনো বই আকারে প্রকাশিত হয়নি, সামনে হলে হয়তোবা দেশ এবং জাতি এবং বিশ্বকে কিঞ্চিত হলেও আমাদের আদিবাসী মানুষের কথা, সংস্কৃতির কথা, ভালোবাসার কথা, বেদনার কথা, সেগুলো থেকে আপনারা খুঁজে পাবেন। আমি আর দীর্ঘায়িত করতে চাই না। ময়মনসিংহের এই ভাতিকাছর অঞ্চল থেকে, যেখানে আমি বাস করি, সেই গারো পাহাড়ের জন অধ্যুষিত অঞ্চল এবং সেখানকার একটা প্রিয় শহর ময়মনসিংহ থেকে আমি সবাইকে শুভেচ্ছা জানাই। বিশেষ করে আমি আমার সংগঠন ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এবং আমার সাহিত্য সংসদ, বিশেষ করে পাদদেশ সাহিত্য সংসদের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। পাশাপাশি আমার ব্যক্তিগত তরফ থেকে আপনাদের সকল কবি সাহিত্যিক যারা আদিবাসী সমাজে আছেন, বিশেষ করে দূর দূরান্তে দেশের বাইরে যারা মানে সাহিত্য চর্চা করছেন, তাদের ভালোবাসা, তাদের হৃদ্যতাপূর্ণ আবেগ এবং তাদের যে সংস্কৃতিতে, তাদের যে কবিতায়, তাদের লেখনীতে সেগুলো আরো পরিস্ফুট হোক, সেটা প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে। দাদা ধন্যবাদ ধন্যবাদ। এখন আমাদের ওই উপস্থাপক আমাদের জুমালিয়া চাচা আছেন, উনি কন্টিনিউ করবেন। ঠিক আছে জুমালিয়া, আপনি বলেন। ধন্যবাদ প্রমোদ দাদা, আমি কন্টিনিউ করছি। ধন্যবাদ চিরান দাদাকে, খুব সুন্দর সাবলীল ভাবে উনার আচিক কমিউনিটির আচিক ভাষায় উনার কবিতা এবং সুন্দরভাবে আমাদের কাছে উপস্থাপন করেছেন। যেখানে আপনার সূত্র ধরে আমিও বলবো, আদিবাসীরা হচ্ছে প্রকৃতিরই সন্তান, যা আমাদের কথাবার্তার মধ্যে, আচার আচরণে এবং আমাদের সাহিত্যের মধ্যে ফুটে ওঠে, সেটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। তো ধন্যবাদ দাদা, আমরা পরে হয়তো আরেকবার আসতে পারি আপনাদের কাছে এবং আপনার কাছে হয়তো আরেকবার আসবো। আমি পরবর্তীতে রঞ্জিত দাদার কাছে যেতে চাচ্ছি। তিনি মূলত মণিপুরি ভাষায় তার কাব্য চর্চা করে থাকেন। তিনি বিশিষ্ট মণিপুরি সাহিত্যিকদের মধ্যে অন্যতম। এই আজ পর্যন্ত উনার 4টি নাটক
পরিচালনা করেছেন এবং মঞ্চস্থ করেছেন তিনি। আমি উনাকে আহ্বান জানাচ্ছি উনার নিজের কিছু এবং ব্যক্তিগত কিছু শেয়ার করার জন্য এবং হচ্ছে আমাদেরকে তার স্বরচিত কবিতা যেন শোনান। রঞ্জিত দাদা, আপনি কি শুনতে পাচ্ছেন? শুভ সন্ধ্যা সকলকে। আজকের এই আদিবাসী সাহিত্যের যে আড্ডা, এই আড্ডায় যারা আমার অগ্রজ যিনি সভাপতিত্ব করছেন রবীন্দ্রজিৎ দা, সর্বাগ্রে উনাকে নমস্কার জানাই। আর পাশাপাশি যারা অনুজ আজকে যারা পাহাড়ি অঞ্চলের আমার ভাইয়েরা যারা আছেন, বিভিন্ন পাহাড়ি এবং সমতল বাসী নিয়ে আজকে যে সাহিত্যের আড্ডাটি চলছে, আদিবাসী সাহিত্যের আড্ডাটি চলছে, সেই আড্ডায় সকলকে আমি শুভেচ্ছা এবং নমস্কার জানাচ্ছি। তো আজকে আমি আহিবাম রঞ্জিত, মূলত আমি লেখালেখির সময় আমি নিজেকে আহিবাম রঞ্জিত হিসেবেই আমি লেখালেখি করি। আর আমার নামটি হচ্ছে রঞ্জিত কুমার সিংহ। এইভাবে আমি সার্টিফিকেটে সাধারণত আমাদের লেখাপড়ার যে নাম সেটাই আমি ব্যবহার করি। তবে লেখালেখির ক্ষেত্রে আমি আহিবাম রঞ্জিত নামেই বেশি সমধিক পরিচিত। আমি 1984 সাল থেকে শুরু করে আমি লেখালেখির জগতের সাথে মোটামুটি জড়িত হই। এই 84 সাল থেকে এই পর্যন্ত যদিও লেখালেখির সাথে সম্পৃক্ত হয়ে এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছি। বর্তমানে আমি একটা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছি। তো এরই মধ্যে বলতে গেলে আজকে যারা উপস্থিত আছেন, কবি সাহিত্যিকরা যারা উপস্থিত আছেন, সবার চাইতে একদিক দিয়ে কিন্তু সবার চাইতে আমি সর্বকনিষ্ঠ বলা যায়। এই অর্থে যে আমার এই পর্যন্ত যে বইগুলো প্রকাশিত হয়েছে সেই বইগুলোর সংখ্যা কিন্তু যারা নবীন লেখক আছেন তাদের চাইতেই সংখ্যাটা অনেক কম। তো বিশেষ করে আমি মণিপুরি ভাষায় লেখালেখি করি। মাঝে মধ্যে আমি বাংলায় কখনো কখনো সাময়িকীতে, কখনো কখনো সংকলনে এগুলো লেখালেখি করি। তবে মূলত আমি মণিপুরি ভাষায় লেখালেখি করি। তো এই হলো আমার পরিচয়। আর বিশেষ করে আজকে সঞ্চালনার দায়িত্বে যিনি আছেন ঝুমালিয়া, ওনাকেও আমি ধন্যবাদ দিই। বিশেষ করে আমার অনুজ বাষ্প যিনি, নমস্কার। আমি বিশেষ করে আমার আজকের মণিপুরি মিরর সহ বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদ এবং রাইটার্স ইউনিয়ন চিটাগাং তকবিরিম সংগঠন, সেই সব সংগঠনের আয়োজনে আজকে যে সাহিত্যের আড্ডাটি চলে আসছে সুযোগ পেয়েছি, সেটির জন্য আমি সৌভাগ্যে আয়োজককারী যারা আছেন তাদেরকে ধন্যবাদ দিই। তো আজকে এইরকম একটি আড্ডার অনুষ্ঠানে নিজেকে উপস্থিত রাখতে পেরে আমি অত্যন্ত গর্বিত এবং আনন্দিত। কারণ বিভিন্ন ভাষার এবং সংস্কৃতির যে একটা বিনিময়ের যে আড্ডা বা সুযোগ, এটা সহসা সবসময় কিন্তু হয়ে ওঠে। আজকে কিন্তু এই সুযোগটা করে দিয়েছে এই 4টি সংগঠন এবং এই 4টি সংগঠনের যারা উদ্যোগী সাহিত্যিক যারা আছেন, কবি সাহিত্যিক যারা আছেন, তারা তাদের উদ্যোগে আজকের এই অনুষ্ঠানটি সঞ্চালিত হচ্ছে। তো আজকে আমি আপনাদের বিশেষ করে আজকে আমি আমার লেখা যে বইটি সর্বপ্রথম যে বইটি মণিপুরের ইম্ফলে, ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে 2014 সনে প্রকাশিত হয়েছিল, সেই বইয়ের 34 নম্বর পৃষ্ঠায় একটি কবিতা, মণিপুরি ভাষায় লেখা কবিতা। এই কবিতাটি আপনাদের পড়ে শোনাবো, পাঠ করব। যদিও আমি একজন পাঠক নই, মানে আবৃত্তি শিল্পী নই, তো তারপরেও আমি চেষ্টা করছি আপনাদের সেই কবিতাটি মণিপুরি ভাষায় পড়ে শোনানোর জন্য।
ay gilan loidri Kurukshetra gilan jaw loike Mahabharot nawari oiri achum maral gilan famni Gita po kibamafamni ngasi sutanari wari laisang mandopta Shibada pokpada Sida jayoiba pautak paujildang Khongjom lansu loike Hawai ke anaponta oike Maribag nung sibagi mutna idrabawari Iramdam kannabagi puraroy dawa lalong mama ning bada sakti bai sei khongjong gi sei Anaw basingi lay hauba warida ngasi sutengnari laan makoigi ekoigi Saramba Afghan inghalle namduna Iraq Philippine adumuk kini nongjo nong sada king kedo iking do kini karana latkani mangchat kisingbu lo na pong na tamoy wakalda la na loy kreso makoy waridi amuk na loy roy adumak niking li miyam na leidingi ay gilan hamdi nga si Suindri kinga ni kande leiriba mongse Somalia da leiba sarugi misingdo ukong da lambida jare pakarado Misay na nung magi mai taba karado hingbagi mahaw pangraba makoydo mi oina poklaba mi mandraba karado mi bulay gumkiraba karado makoy bumini haydri makaydi loisin kiroy aygi ngasigi lanjawate সবাইকে ধন্যবাদ আসলে এই মণিপুরি ভাষাটির আমার ইচ্ছে ছিল একটি বাংলায় কবিতাটি অনুবাদ করে আপনাদের পুনরায় শোনানোর জন্য কিন্তু সেটি সম্ভব হয়ে ওঠেনি মূলত আমার একটু ব্যস্ততার কারণে ব্যক্তিগত ব্যস্ততার কারণে সেটি সম্ভব হয়ে ওঠেনি তবে আমি একটু সারসংক্ষেপ আপনাদের যারা আজকে আমার এই আজকের এই আড্ডায় যারা আছেন তাদের বোঝার জন্য সংক্ষেপে আমি একটু ব্যাখ্যা করি মানে বড় বড় যুদ্ধক্ষেত্র আসলে আমার হৃদয়টা একটি যুদ্ধক্ষেত্রের মতো হয়ে গেছে আজকে পৃথিবীব্যাপী যে যুদ্ধগুলো চলছে যেখানে রক্তের বন্যা বয়ে গেছে সেই মহাভারতের ইতিহাস থেকে শুরু করে সেই কুরুক্ষেত্রের ইতিহাস থেকে শুরু করে আজও বিভিন্ন জায়গায় কেবলই যুদ্ধ আর যুদ্ধ রক্তের হোলি খেলা চলছে সেই হোলি খেলা কতদিন চলবে জানি না কতদিন সেই হোলি খেলা চলবে হয়তো আমি চলে যাব কিন্তু সেই হোলি খেলা বন্ধ হবে না আবার হয়তো কিছু থামবে তারপরে আবার শুরু হবে এই রক্তের হোলি খেলা এই যে আফগান তারপরে সিরিয়া ইরাক আজকে এই যে রক্তের হোলি খেলাগুলো চলছে সেই হোলি খেলা কবে জানি বন্ধ হবে সেই হোলি খেলা যেদিন বন্ধ হবে সেদিন মনে করব আমার যুদ্ধটি যেন সেখানেই শেষ হয়ে এইভাবে আমি একটু সংক্ষিপ্ত আকারে যদি আমি সারাংশটুকু তুলে ধরতে চাই তাহলে কিন্তু এইভাবেই তুলে ধরব তো এটি হচ্ছে আমার এই কবিতাটির সংক্ষিপ্ত একটি বাংলা অনুবাদ বাংলা যেটি কবিতা নয় আমি নিজের সরলার্থ যেটি আমি করলাম আর কি তো আজকে আমি কিন্তু বিশেষ করে যারা আমাদের সাহিত্যানুরাগীরা যারা আজকের এই আড্ডায় সমবেত হয়েছেন আমি একটি বাংলার কাব্য বিশেষ করে আজকে পড়ার জন্য আমি লিখেছি জানি না সবার কাছে কিরকম লাগবে তবে আশা করি সবার কাছে একটু ভালো লাগতেই পারে তো সেই কবিতাটি আমি আপনাদের একটু চেষ্টা করছি একটু আবৃত্তি করে শোনানোর জন্য পড়ে শোনানোর জন্য তো আশা করি সবাই থাকবেন আমার সাথে
আমার কবিতাটির নাম হচ্ছে বাংলায় ছোঁবো বলে। তোমাকে ছুঁয়ে দেখবো বলে সেই কবে ছেড়েছি স্বপ্ন দেখা। খুবই যখন তখন আর স্বপ্ন কেন, কল্পনার অলিগলি ঘুরে ক্লান্তিকে কাছে দেখে সময়ের স্রোতে গা ভাসানোর মতন ইচ্ছে আমার মোটেই নেই। ইচ্ছে আছে তোমাকে ছুঁবো, ছুঁতে পারি, কিন্তু তোমাকে দেখে অবাক হই। তোমার তো ভয় পাবার কথা, গুটিয়ে যাওয়ার কথা, ঠোঁট মুখ শুকিয়ে আড়ষ্ট হওয়ার কথা, অথচ তোমার পটল চেরা চোখে মোনালিসার ভুবন ভুলানো হাসি, সন্দেহের ধারালো নজর হতে পারবো কিনা, পড়ন্ত দুপুরের তির্যক হাসি ভাঙা জানালার শিক গলে উঁকি বুকি দেই। নড়ছে না হাতের পেশিগুলো, গ্যারেজে ফেলে রাখা পুরনো গাড়ির যন্ত্রাংশের মতো নড়ছে না, যেমন মরীচিকা ছেড়ে তেমনি পড়ে আসে দুহাত। সেদিনের শেকল ভাঙার কবিতা নিয়ে ছোঁবো বলেও আর ছোঁয়া হয়ে ওঠে না, ছোঁবো বলেও আর ছোঁয়া হয়ে ওঠে না। ধন্যবাদ সবাইকে, সবাইকে নমস্কার এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার এই হলো আজকে, বিশেষ করে আজকে সাহিত্যের আড্ডায় পড়ার জন্য এই কবিতাটি বিকেল বেলা বসে লিখেছিলাম। কতটুকু ভালো লাগবে বা ভালো লাগলো সেটি আপনাদের কাছে রইল। আমি কিন্তু আবৃত্তি শিল্পী নই, এটি আগেই বলেছি। হয়তো কখনো কখনো নিজের কাছেও খারাপ লাগে এগুলো শুনতে, নিজে আবৃত্তি করলে। তো ধন্যবাদ সবাইকে আমাকে এই সময়টুকু দেওয়ার জন্য। ধন্যবাদ জুমালিয়াকে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ দাদা আপনাকে। আপনি যদিও বলছেন আবৃত্তি শিল্পী নন, তারপরেও আপনি অনেক 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 আবেগ মিশ্রিত আবৃত্তি করেছেন, যা আমাদের সবারই ভালো লাগবে। আমার ভালো লেগেছে, আমি জানি সবারই ভালো লাগবে। যে কবিতা গুলোতে আপনার বাস্তবতার চিত্র ফুটে উঠেছে, জীবনবোধের চিত্র ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে আরেকবার। ধন্যবাদ দাদা। এই পর্যায়ে আমি আমাদের যে আজকের প্রোগ্রামে যারা যারা দেখছেন, শুধু আমাদের বাংলাদেশে না, অপর প্রান্তেও আছেন, অনেকেই আছেন আমাদের গণ্যমান্য অনেক কবি, লেখক, সাহিত্যিক এবং শুভাকাঙ্ক্ষী রয়েছেন, তারাও দেখছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আমি এই পর্যায়ে কিছু কমেন্টস পড়তে চাচ্ছি যারা আমাদের প্রোগ্রামে শুভকামনা জানিয়েছেন এবং কিছু কিছু মূল্যবান কমেন্টস তিনি আমাদের জন্য ছেড়ে দিয়েছেন। আমি এক এক করে পড়ছি। শ্রদ্ধেয় মথুরা বিকাশ ত্রিপুরা, উনি লিখেছেন, আমি দেখছি আলোচনা জমে উঠেছে, আলময় দাদাকে শুভেচ্ছা জানাই। আলময় দাদা শুভেচ্ছা নেন। তিনি আরেকবার লিখেছেন, ম্যাকলিনের কবিতা রোমান্টিক হয়েছে, অভিনন্দন। এরপরে আমি যাচ্ছি লিওর টানাবাই সোরা হাজং, যদিও পড়তে পারছি না, নামটা আমার জন্য একটু কঠিন হচ্ছে। অনেক সুন্দর অনুষ্ঠান চলছে, অভিনন্দন, শুভেচ্ছা সকলকে, সাথে আছি। এরপরে আমাদের শ্রদ্ধেয় কবিতা দিদি লিখেছেন, যিনি অস্ট্রেলিয়ায় আছেন, কবি আলময় চাকমা আমাদের এক অনন্য মেধাবী ছড়াকার। তিনি আরো লিখেছেন, an uncompromising social critic, his works represent our grassroots CST and continue to enrich our literature. Thanks, organizers. Welcome to live chat. Remember to guard your policy and abide by our community guidelines. ধন্যবাদ দিদি আপনাকে আপনার মন্তব্যের জন্য। এরপরে আমি পড়ব শঙ্কর সিংহা, তিনি লিখেছেন, সাহিত্য আড্ডা এবং কবিতা পাঠ, শ্রদ্ধা অভিনন্দন সবাইকে। এই কয়েকটা আমি পেয়েছি।
তারপরে অরণ্য দাদাকে মথুরা বিকাশ দাদা আরেকবার শুভেচ্ছা জানিয়েছেন এবং উনার খুব সুন্দর সুন্দর কাজের জন্য উনাকে ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ যারা যারা কমেন্টস করেছেন। আমাদের সাথে থাকুন, আমরা আর কিছুক্ষণ পর্যন্ত আছি আপনাদের সাথে। আমি এই পর্যায়ে অনুরোধ জানাবো তঞ্চঙ্গা কমিউনিটি থেকে কে শুদ্ধোদন দাদাকে, কবি দাদাকে, যিনি দীর্ঘদিন ধরে বলা যায় ৮-৯ বছর যাবৎ উনি সাহিত্য চর্চা করে আসছেন এবং বাংলাদেশ বেতার রাঙামাটিতে তিনি একজন সংবাদ অনুবাদক হিসেবে কাজ করছেন। দাদা আপনার কাছে যাচ্ছি, আপনি আপনার পরিচয়, ব্যাকগ্রাউন্ড এবং স্বরচিত কবিতা পাঠ করে আমাদেরকে শোনাবেন। ধন্যবাদ দাদা। ধন্যবাদ রঞ্জিত দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে দাদা, শোনা যাচ্ছে আপনাকে। নমস্কার সবাইকে। আসলে আমি সাহিত্য চর্চা যেহেতু করি, এটা হচ্ছে আমার নিজস্ব মাতৃভাষায়, কারণ আমি আমার মাতৃভাষায় সাহিত্য চর্চা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কেননা আমাদের কমিউনিটি থেকে বলতে গেলে যে কবি যেগুলো ছিল অনেক যারা কিংবদন্তি কবি অনেকে প্রয়াত হয়েছেন। তো এখন বর্তমান সময়ে আসলে আমাদের লেখকের সংখ্যা একদমই কম বললেই চলে। কেননা এই যে আমরা যে মাতৃভাষা যে সাহিত্য চর্চা করি, কারণ আমরা আছি এই বাংলাদেশে থাকলে এই যে আমাদের কমিউনিটি, এই যে আমাদের পঞ্চঙ্গ ভাষা, এই যে যদি যেমন বাংলাদেশ, যেহেতু বাংলার দেশে যে যারা সাহিত্য চর্চা করে, বাঙালি যারা সাহিত্য চর্চা যেমন কবিতা, ছোট গল্প, প্রবন্ধ, এদের লেখা কিন্তু আমরাও সবাই পড়তে পারি। কিন্তু এই যে আমি যে সাহিত্য চর্চা করি, এটা কিন্তু আমাদের কমিউনিটি থেকে যারা পড়বে ওদের সাথে একটু স্বাচ্ছন্দ্য বোধ রাখতে পারে, কিন্তু অপরাপর অন্যান্য যাদের হয়তো ভাষাটা নাও বুঝতে পারে। কিন্তু আমাদের আসলে ভাষাটা অনেকেই আমাদেরকে মনে করে আসলে চাকমা বা তঞ্চঙ্গা একই। আসলে এই বিষয়টা একটু শেয়ার করি, কারণ আমরা অনেক ভাষাটাই অনেকটা কাছাকাছি, কিন্তু আমরা একই জাতিসত্তা নই। কারণ আমাদের ভাষার সাথে ওদের ভাষা কিছুটা মিল হলেও ধর্ম মিল, সংস্কৃতি কিছুটা ভিন্ন, এই ধরনের। তো আমি আমাদের যেগুলো সাহিত্য নিয়ে কাজ করে, যেমন আসলে আমাদের যে তঞ্চঙ্গার সাহিত্য এবং সংস্কৃতির দিক থেকে বলি, যেমন তঞ্চঙ্গাদের অনেক বর্তমান সময়ে অনেক নাটক আর গান আর যেগুলো ম্যাগাজিন প্রায় প্রতি বছরই প্রকাশিত হচ্ছে। বিশেষ করে তঞ্চঙ্গা ম্যাগাজিনের মধ্যে প্রতি বছরই যেটা প্রকাশনা হয়, এটা হচ্ছে প্রহর জার্নাল সাহিত্য পরিষদ থেকে প্রহর জার্নালটা। আর বিভিন্ন সময়ে বিভিন্ন পঞ্চঙ্গা কবিরাল সাহিত্য চর্চা করে যাচ্ছে, লিখে যাচ্ছে। বর্তমান সময়ে আমিও লিখতেছি, যেহেতু আমি আমার যে সাহিত্য চর্চাটা, এটা হচ্ছে যেহেতু আমি একটা সরকারি প্রতিষ্ঠানে যেহেতু সংবাদ অনুবাদ হিসাবে কাজ করি, এটা হচ্ছে আমার পঞ্চঙ্গা সংবাদ অনুবাদ, এটা হচ্ছে রাঙামাটি বেতারে। যেহেতু বেতার হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে আমাদের সকল কমিউনিটি মানে আদিবাসীদের নিয়ে কাজ করা হচ্ছে বাংলাদেশ বেতার। তো আমি যে সংবাদটা অনুবাদ করি, যেহেতু আমি সব বাংলাতে তঞ্চঙ্গা অনুবাদ করা, তো তঞ্চঙ্গা যখন অনুবাদ করি তখন এই যে আমি অনেক শব্দের সাথে পরিচিত হয়ে যায়। অনেক শব্দ আমি চিন্তা করি যে আমাদের শব্দগুলো আসলে আমাদের ভাষাটা আসলে হারিয়ে যাচ্ছে, বা শব্দগুলো আমরা খুঁজে পাচ্ছি না, বা শব্দগুলো গরমিল হয়ে যাচ্ছে, এই যে শব্দগুলো। তো আমি এটা যে একটা চিন্তা ভাবনা আসে আমার, যেহেতু তঞ্চঙ্গা শব্দ ভান্ডার একটা বই প্রকাশনা করা, এমনি তো আমার বিভিন্ন, যেহেতু আমি বিশেষ করে কবিতা লিখতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তো এরপরে আমি চিন্তা করলাম আমাদের কমিউনিটি থেকে, যেহেতু আমাদের কবি সাহিত্যিক সংখ্যা একদমই কম যারা কাজ করতেছে, এদের
অনেকেই করতেছে বা অনেকের সাথে হচ্ছে সংগঠনের সাথে যুক্ত নয়, তো ব্যক্তি কেন্দ্রিক ভাবে কাজ করতেছে। তো আসলে সবার উচিত হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক ভাবে কাজ না করে যদি কোনো সংগঠনের সাথে সংযুক্ত থাকা যায়, তাহলে এই যে সাহিত্য চর্চার একটা গতিশীল স্পিড এর মধ্যে আসবে বলে আমার এটা একটা চিন্তা ভাবনা। কেননা এখন আমি চিন্তা করি, যেহেতু আমার এটা চিন্তাধারা হচ্ছে বাংলাদেশে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যে আপনি সে শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনি যদি ডাক্তার নিয়ে পড়াশোনা করেন অবশ্যই ডাক্তার হবেন, ওখানে ইঞ্জিনিয়ার পড়লে অবশ্যই ইঞ্জিনিয়ার হওয়া যাবে, এরপরে ল নিয়ে পড়লে অবশ্যই আইনজীবী হওয়া যাবে। কিন্তু বাংলাদেশে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যেখান থেকে আপনি পড়াশোনা করলে কবি হতে পারবেন, সাহিত্যিক হতে পারবেন। তো যেহেতু কবি সাহিত্যিক বিষয়টা হচ্ছে একটা সৃষ্টিশীল কাজ, তো এই সৃষ্টিশীল কাজকে যদি আমরা প্রাধান্য দিয়ে যদি করি একটা, কারণ এটা হচ্ছে ইনভলভ একটা ট্যালেন্ট, এই ইনভলভ ট্যালেন্টটাকে আমরা যদি কাজে লাগিয়ে কাজটা করি, অবশ্যই আমাদের প্রত্যেককে জাতিসত্তার যে সাংস্কৃতিক কর্মী আসে, যারা সাহিত্য চর্চা করে, সাহিত্যিক ব্যক্তিকে কিন্তু একটা সমাজকে আলো পথ দেখায়। কারণ আলোর পথ দেখানোর মূল কাজটা হচ্ছে সংস্কৃতি এবং সাহিত্যিক ব্যক্তিরা। তো এই সাহিত্যিককে ধরে রাখার জন্য একটা প্রজন্ম বা প্রজন্ম থাকতে হবে। কারণ অনেকেই আছে, অনেক প্রজন্ম, কারণ যারা সিনিয়র যদি আপনি যদি সিনিয়র গাইডলাইন না পান, তাহলে আপনার যে সাহিত্য কর্মের দিক দিয়ে অবশ্যই কিছুটা ব্যাঘাত হতে। কারণ যেমন আমাদের লেখালেখি করতে গেলে অনেক সময় তথ্যবহুল তথ্য আমরা সংগ্রহ করতে হবে, তথ্য জানা থাকতে হবে। এই যে আমি চিন্তা করি আমার চিন্তাধারা থেকে, যেমন আমি 8-9 বছর ধরে যখন সাহিত্য চর্চা করি, তখন আমি চিন্তা করলাম আসলে আমাদের যারা গাইডলাইনের সিনিয়র লেখকরা অনেকে হয়তো প্রয়াত হয়েছেন, আর অনেকেই আছেন। তো আমাদের যদি আরো থাকতো এই ধরনের কবি সাহিত্যিক, তাহলে অবশ্যই আমাদের সাহিত্য চর্চা করতে অনেক একটা সহজ হয়ে যাবে বলে আমি মনে করি। কারণ কেননা বিশেষ করে দরকার হচ্ছে একটা সাহিত্য চর্চার মধ্যে একটা অভিযান দরকার। কারণ অনেক চিন্তা করলাম আসলে অভিযানটা যদি থাকে তাহলে সাহিত্য চর্চাটা একটু যেহেতু খুবই সহজ। কেননা আমি চর্চা করি পঞ্চগড় সাহিত্য চর্চা নিয়ে, তো আমি বাংলা সাহিত্য চর্চা আর পঞ্চগড় সাহিত্য চর্চা ডিফারেন্ট বা একটু বলে দেখি যে, কারণ কেননা বাংলাতে অনেক কবি আছে, বাংলাদেশের অনেক কবি বাংলা সাহিত্য নিয়ে অনেক কবি, আমার আদিবাসী কবিরাও লিখতেছে, আর বাংলাদেশের কবি তো অ্যাভেলেবল, অনেক সুনামধন্য কবি আসে। কিন্তু এই যে আমার কমিউনিটি থেকে আমি একজন তঞ্চঙ্গা হয়ে যদি আমি একটা বাংলা স্ট্যান্ডার্ড কবিদের সাথে কি আমি কি পাট্টা হবো কিনা লেখালেখির মধ্যে, অবশ্যই এটাও একটা আমার কাছে প্রশ্নবিদ্ধ। কেননা আমি হয়তো ওভাবে উপস্থাপনা করতে পারবো না, কারণ আমার মাতৃভাষা বাংলা নয়। আমার মাতৃভাষা যেহেতু তঞ্চঙ্গা, তো আমি আমার পঞ্চম ভাষা দিয়ে সাহিত্য চর্চা করতে বিশেষ করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো আমি যেহেতু অনেক সময় হয়েছে, আর অনেক সিনিয়র কবিরাই আসেন, ওদের কাছে থেকে অনেক উপদেশ শুনবো, অনেক গঠনমূলক কথা শুনবো, আর আবারও কথা হবে। তো আমি আমার স্বরচিত একটা কবিতা আবৃত্তি করার চেষ্টা করবো, যদিও আমি আবৃত্তি শিল্পী বা পাঠক, আমি কি বলবো আসলে তেমন আবৃত্তি শিল্পীও নয়। তো চেষ্টা করবো আমার একটা কবিতা, যেহেতু আমার কবিতার নামটা হচ্ছে জুম্মাবি। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, অসুবিধা নেই, বলেন। শোনা যাচ্ছে দাদা, আপনি আচ্ছা। কন্টিনিউ করেন, শোনা যাচ্ছে। আমার কবিতাটার নামটা হচ্ছে জুম্মাবি। এটা আমার তঞ্চঙ্গা ভাষা দিয়ে লেখা, তো আমি তঞ্চঙ্গা ভাষায় আবৃত্তি করব। এরপরে আমি কবিতার কিছু সারাংশ তুলে ধরবো এটা বাংলা দিয়ে। তো আমি তঞ্চঙ্গা ভাষা আবৃত্তি করার চেষ্টা করছি। জুম্মাবি না বহুত বদলে গিয়ে গই, যে জুম্মাবি আগে কালাং ভুগি পাগল হারার জুমত যায়,
সে জুম্মাবি কোনো বরকা পিনি নাই শপিং মল শপিং গইবা যায় জুম্মাবি আগে দুঃখে নাই বহুত বদলে গিয়ে গই যে জুম্মাকে আগে সিরল কই নাই আম হবা খাই সে জুম্মাবি কোনো সিরল বাদ পালে মত রুমাল দাগি নাই জুম্মাবি আগে দুঃখে নাই বহুত বদলে গিয়ে গই যে জুম্মাবি আগে সমাজ খামত ফেরন হারে মারা খবং পিনি নাই যায় সে জুম্মাবি কোনো বরকা সারা গত্ত নিগি নপায় জুম্মাবি আগে দুঃখে নাই বহুত বদলে গিয়ে যে জুম্মাবি আগে দেশজাত রাজনীতি হলে কম্বা গম পায় সে জুম্মাবি কোনো দেশজাত রাজনীতি হলে উল্লো খামাই বাটা পায় জুম্মাবি আগে দুঃখে নাই বহুত বদলে গিয়ে গই যে জুম্মাবি আগে কঠিন শিবর দানত সংঘরের শিবর দান দেয় সে জুম্মাবি কোনো পশু মুক্ত সময় আল্লাহ আল্লাহ গো তো জুম্মাবি এর কবিতার সারাংশটা একটু তুলে ধরি যেহেতু এটা এই সারাংশটা হবে সারাংশটা যদি আমি বলি এটা হচ্ছে জুম্মাবি হচ্ছে আমাদের একটা আদিবাসী মেয়েকে নিয়ে লেখা যেমন আমাদের কমিউনিটি থেকে বলেন অন্যান্য কমিউনিটি অন্যান্য জাতিসত্তা থেকে অনেক আমাদের স্বজাতি মেয়ে যারা বেজাতির সাথে আসলে বিবাহ পদ্ধে আবদ্ধ হয়ে এই যে একটা নিজের সংস্কৃতি একটা হারিয়ে যাওয়া নিজের ভাষা হারিয়ে ফেলেছে এবং নিজের যে আমরা এই যে জুম্মাবি আগে মনে করেন আমরা যে খাল্লং বলি এটা বাংলায় যেটাকে আমরা খাল্লং যেটাকে বলি ওইটা বাংলা অবশ্যই জুড়ি বুঝাবে এই যে জুড়ি একটা নিয়ে যে জমে যাওয়া এই যে এখন ও জমে যাওয়া হচ্ছে না ও যে এখন শপিং মলে বরকা পরে যাওয়া হচ্ছে ও যে আগে যে সিরল পূর্ণে আম গোবা এটা সিরলটা হচ্ছে যদিও এরা বাংলা অর্থটা হচ্ছে নাপ্তি এই যে আগে আমের যে আম বট্টা খাওয়া হতো জুম্মাবে এখন কিন্তু সেই জুম্মাবে এখন একটা পরিবর্তন আসছে কি উনি যে নাপ্পের গন্ধটা আসলে মুখে রুমাল দিয়ে থাকতেছে ওর একটা যে পরিবর্তন যে জুম্মাবের আগে সমাজে কাজে নিয়োজিত থাকতো এখন সেই জুম্মাবে এখন বরখার ব্যতীত ঘর থেকে বের হওয়া যাচ্ছে না এদের একটা সংস্কৃতির যে একটা হারিয়ে যাওয়া জুম্মাবের আগে জুম্ম রাজনীতি যেটাকে আমরা জুম্ম রাজনীতি বললে আঞ্চলিক রাজনীতিকে যেটা আমরা বলি জুম্ম রাজনীতি এখন উনি আর জুম্ম রাজনীতিকে পছন্দ করে না উনি কারণ একটা মানুষ যখন ওর যে বিবাহ হওয়ার পর ধর্ম বর্ণ এই যে ওর অনেক কিছু পরিবর্তন এটা বোঝানো হচ্ছে সারা কবিতার মধ্যে দিয়ে আর আমাদের যে কঠিন শিবদানের কথাটা আছে এখানে আগে জুম্মাবি কঠিন শিবদানে ওর সঙ্গকে শিবদান করতো এখন সে ওর যে ধর্মীয় একটা পরিবর্তন ওর ধর্মীয় পরিবর্তন আছে কি জুম্মাবি এখন আর এই যে শিবদানের সময় আর উনিশের শিবদান দেওয়ার নাই কারণ উনি ধর্মান্বিত হয়েছে ধর্মান্বিত হওয়ার পর উনি এখন মুসলিম ধর্মতে চলে আসছে মুসলিম ধর্মতে চলে আসার পর ওনার যে নামাজ পড়তে হয় উনি আর আগের মতো ওই অনুষ্ঠান আমাদের ধর্মীয় বুদ্ধ ধর্মের যে অনুষ্ঠানটা ওর পরিবর্তন হয়ে গেছে এটা বোঝানো হয়েছে তো আমি এই সাহিত্য অধ্যায় আর বেশি কথা বাড়াবো না কারণ অনেক আমাদের বয়োজ্যেষ্ঠ কবি সাহিত্যিকরা আসেন ওদের কথা শুনবো তো সবাইকে আবার ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ শুদ্ধোদন দাদাকে আপনি খুব সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় আপনার তঞ্চঙ্গা ভাষায় প্রাঞ্জল ভাবে আপনি আপনার জুম্বুবিকে তুলে ধরেছেন এবং সেই সাথে তুলে ধরেছেন যে কবি সাহিত্যিক সৃষ্টিশীল একটা কাজ এটা আমিও বলি এবং সবাই বলে আরেকটা বিষয় আপনি বলেছেন যেখানে হচ্ছে আমাদের নিজেকে ফুটিয়ে তোলা আর কি নিজের মনের ভাবকে ফুটিয়ে তোলা আসলে সাহিত্য মানে হচ্ছে মুক্ত পরিবেশ মুক্তভাবে আমরা জ্ঞান অর্জন করতে পারবো সেখানে হচ্ছে আমাদের সাহিত্য প্রস্ফুটিত হবে বিকশিত হবে এবং তথ্যবহুল ভাবে আমরা জ্ঞান অর্জন করতে পারবো ধন্যবাদ দাদা অসংখ্য ধন্যবাদ আপনার আবৃত্তির জন্য এর পর্যায়ে আমি যাব আমাদের এখানে উপস্থিত রয়েছেন উইনমং জলি দাদা মারমা কমিউনিটির বাচিক শিল্পী তিনি খুব সুন্দরভাবে তার
আবৃত্তি সবসময় শুনে আসছি আমি। এখন আমি উনার কাছে যাব, উনার নিজের ব্যাকগ্রাউন্ড এবং তার কবিতা আবৃত্তি এইসব বিষয়ে উনি যেন কিছু বলেন আমাদেরকে। আমরা আগ্রহে বসে আছি ওনার আবৃত্তি শোনার জন্য। দাদা, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। আমার কথা শোনা যাচ্ছে? জলি দাদা, শোনা যাচ্ছে আমার কথা? হ্যালো দাদা শোনা যাচ্ছে, আপনি Okay. কন্টিনিউ করেন। আচ্ছা, ধন্যবাদ। আমি কিন্তু সবাইকে শুভেচ্ছা এবং চারটার সংগঠনকে কৃতজ্ঞতা, এবং আমাকে যিনি আমন্ত্রণ জানিয়েছেন আনন্দজ্যোতি চাকমা, তার প্রতি কৃতজ্ঞ। এবং আজকে যারা এই আড্ডায় আছেন, আমার চেয়ে বয়সে বড় ছোট সবাইকে আমার পক্ষ থেকে মৈত্রী শুভেচ্ছা জানাচ্ছি। আমি কিন্তু আজ খুবই ক্লান্ত ব্যক্তিগতভাবে। এই কারণে আজকে একটা সেমিনার ছিল 3 দিন যাবত। সেই সেমিনারের বিষয়টা ছিল মারমা হিস্টোরি, কালচার এন্ড লিডারশিপ। তো ওখানে ছিলাম, ওখান থেকে ফ্রি হয়ে এখানে আস্তে আস্তে প্রায় 8টা বেজে গেছে। প্রস্তুতি কিন্তু আমি নিতে পারি নাই। তো তারপরেও যেটা আমি বলবো সেটা হচ্ছে আমাদের মারমা জাতিগোষ্ঠীর কবির সংখ্যা কিন্তু খুবই কম। কম হওয়ার পেছনে অনেকগুলো কারণ আছে। প্রথমত কারণটা হচ্ছে আমাদের যে অ্যালফাবেটটা, এটা যেহেতু তিব্বতী বর্মী অ্যালফাবেট, এই অ্যালফাবেট এখন চর্চার অভাবে প্রায় হারিয়ে যাচ্ছে। কিন্তু যদিও বা এই সময়কালে আবার এই নতুন প্রজন্ম এটাকে আরো বেগবান করার সর্বাত্মক চেষ্টা করছে, যে আজকে সেমিনার তারই একটা অংশ। তো সেই সেই কারণে আমাদের এই আমাদের অ্যালফাবেটে কবিতার সংখ্যা খুব একটা নেই, আছে একেবারে নেই বলা যাবে না, তবে ওভাবে কাব্য সংকলন যে আছে যে আমাদের অ্যালফাবেটে, কিন্তু সেই কাব্য সংকলন গুলো মূলত ধর্মীয় মিথকে নিয়ে, হ্যাঁ, প্রকৃতি আন্দোলন বা মানুষ ওটাকে নিয়ে যত, এর চেয়ে বেশি হচ্ছে ওই ধর্মীয় মিথগুলোকে নিয়ে লেখা আছে। তো কিন্তু আধুনিক কবিতার ক্ষেত্রে ওই মারমার ওভাবে লেখাটা নেই। আর এই সময়কালে যারা আধুনিক কবিতা লিখতে চাইছে বা লিখছেন, তাদের বেলায় যে সমস্যাটা, যেহেতু নিজের অ্যালফাবেটটা তাদের পুরোপুরি আয়ত্তে নেই, আবার বাংলা ভাষা দিয়ে প্রতিবর্ণীকরণের মাধ্যমে আমাদের ভাষাকে লেখা সম্ভব নয়। কারণটা বলি এক লাইনে, সেটা হচ্ছে বাংলায় স্বর কিন্তু সর্বোচ্চ 2টা, আমাদের স্বর কিন্তু 3টা। হ্যাঁ, আমি যদি বলি আকে যদি ধরি, আ আ আ, এবং এই প্রতিটা স্বরের কারণে মিনিংটা চেঞ্জ হয়ে যায়, এবং বাংলা বর্ণ দিয়ে সেটা লেখা সম্ভব নয়। এটাও একটা প্রতিবন্ধক। তবে তারপরে এখন লিখছে। তো আজকে যেহেতু আমি ক্লান্ত, আমার মারমা কবিতা গুলো আমি অনুবাদ করতে পারিনি, বিধায় আমি যদি অনুমতি পাই তাহলে আমি আমার লেখা বাংলা কবিতা পড়তে চাই। আমি কি বাংলা কবিতা পড়তে পারি? আমি উত্তর পাচ্ছি অবশ্যই না। দাদা, অবশ্যই অবশ্যই আপনি পড়তে আচ্ছা, পারেন, ঠিক আপনি আছে। যে কোনো আপনার ইচ্ছা। আচ্ছা, ধন্যবাদ। এই ক্ষেত্রে আমি একটু নিজের পরিচিতি দিই। হয়তো পার্বত্য অঞ্চলে যারা আছেন উনারা চেনেন, কিন্তু উত্তরবঙ্গে সরি সমতলে যে চীনের আছেন উনারা চেনেন না, বিধায় একটু বলি। আমার নাম জলি মং, ডাক নাম। আমি এখানকার যে রাজনৈতিক সংগঠন, মূল রাজনৈতিক সংগঠন পিসিজেএস এর সাথে আছি কর্মী হিসাবে। তো সেই কারণে কিন্তু আমরা একটু কুণ্ঠার সাথে আছি। আমি শুধু একটু বললাম। আর ব্যক্তিগতভাবে আমার আবৃত্তি সংগঠন আছে, নাট্য সংগঠন আছে, আমি নাট্য নির্দেশনা দিই এবং আবৃত্তিতেও নির্দেশনা দিই, গ্রন্থনাও করি বৃন্দ আবৃত্তির জন্য, দলীয় আবৃত্তির জন্য। তো আমার রিসেন্টলি একটা আবৃত্তি স্কুল খুলেছি, সেই স্কুলের নামটা হচ্ছে উঠোন আবৃত্তি স্কুল। তো সেটা ওখানে কোভিড এর কারণে এটা আর করা সম্ভব হয়ে ওঠেনি। আর আমার ব্যক্তিগত কবিতা বিষয়ে একটু বলি। কবিতা আমার কাব্যগ্রন্থ, আমার
ব্যক্তিগত কোনো কাব্যগ্রন্থ এখন নেই। না হওয়ার পেছনে আমার একটা ইগো কাজ করেছে। সেটা হচ্ছে আমার যেটা চিন্তা, সেটা হচ্ছে আমি বাংলা ভাষা এবং মারমা ভাষা, সম্ভব হলে ইংরেজি ভাষা, 3 ভাষার সমন্বয়ে আমার কবিতাগুলোকে পাবলিশ করতে চাই। এই চিন্তা থেকে সেটাকে থামিয়ে রেখেছি বিধায় আহ আহ, গ্রন্থ করা সম্ভব হয়নি। তো সে আমার অনুবাদের কাজ চলছে এখন। হ্যাঁ, তারপরেও এই এই বছরে 2020 সালে আহ, এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বান্দরবানে একটা প্রকাশনা উদ্যোগ হয়। সেই প্রকাশনাতে সম্পাদকের দায়িত্ব আমাকে দেওয়া হয়। সেই সংকলনের নামটা হয়েছে, দেখেন, হুম হুম হাল্ক। এখানে আমার একটা কবিতা আছে, সেই কবিতাটা আগে পাঠ করি। আমি আবৃত্তি করার মানসিকতা নেই, দুঃখিত, আমি পাঠই করছি। কবিতাটার নাম তার নাম শৈলচক্র। আমি লিখি মাসহিল নামে। হ্যাঁ, এটা আমার নিক নেই, সরি ফেক নেম, মাসহিল। দানবেরই বুটের তলায় পিষ্ট হতে হতে অঙ্কিত হয়েছে যে মানচিত্র, তার নাম শৈলচক্র। চাত্তাভিমারের বুলেটে ঝাঁঝরা হতে হতে বয়ে গেছে কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, চেঙ্গি, মিউনি নদী যত, তার নাম শৈলচক্র। পর্যটনের করা প্রসাধনীতে উগ্র হতে হতে হিজরা বনে যাওয়া চিম্বুক, আলুতিলা, সাজেক, কেয়ক্রদং যত যুম্ম নৈসর্গ, তার নাম শৈলচক্র। অবগুণ্ঠিত মানবতার ক্ষত থেকে রক্তাশ্রু ঝরতে ঝরতে ভূমিজ জুমিয়াদের দেশান্তরে বাধ্য করেছে যে আবহ, তার নাম শৈলচক্র। হায়েনার ছোবলে সবুজ অরণ্য ধূসর হতে হতে হলুদ জম ফুলে জেগেছে যে খয়েরি দাগ, তার নাম শৈলচক্র। ভরা আকাশে দুর্যোগের ঘন ঘটা দেখতে দেখতে ভীত হওয়ার বিপরীতে বুকে পাষাণ বেঁধেছে যে জনপদ, তার নাম শৈলচক্র। পাংখুং যুদ্ধ নাচের দামামা, ম্রবাসীর আদিম মূর্ছনা, জমে নবান্ন উৎসবের কাপ্যা গেঙ্খুলির ক্রান্তি লগ্নের বিলাপ রচিত যে জনপদ, তার নাম শৈলচক্র। ধন্যবাদ। এখানে একটা শব্দের কয়েকটা শব্দ বোধহয় একটু বলা দরকার, বিশেষ করে পাংখুং যুদ্ধ নাচের দামা। মারমাদের একটা লোকজ পালা গানের মতো, যেটা সারা রাত ধরে চলে, ওরকম একটা গীতির নাট্য আছে। সেই গীতির নাট্যের নামটা হচ্ছে পাংখুং, এবং এটা সম্পূর্ণভাবে এই মারমা সমাজের এই অঞ্চলে, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলেই এটা সৃষ্ট। এটা প্রথম এটা সৃষ্টি হয় বর্তমান রাঙ্গামাটির বেতবুনিয়া, হ্যাঁ, ওখানে এটা হয়। তো ওখানে যে যুদ্ধের যে নাচ, যুদ্ধের যে ওই কলা কৌশল খুবই নান্দনিক ভাবে ওনারা উপস্থাপন করে। তো এই জায়গাটাতে এই যে ওইরকম যুদ্ধ পাংখুং যুদ্ধ নাচের দামামা, ম্রবাসীর আদিম মূর্ছনা, জুমে নবান্ন উৎসবের কাপিয়া গ্যাংখুলি ক্রান্তি লগ, এই যে এগুলো সব ক্রান্তি লগ্নে এই যে বিলাপ, সেই নাম এখন পার্বত্য চট্টগ্রাম। অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে আমরা আদিবাসীরা কি পর্যায়ে আছি সেটাকে সংক্ষিপ্ত ভাবে তুলে ধরার চেষ্টা। তো আরেকটা বাংলা কবিতা, যেটা এই আমার একটা গ্রুপ আছে, আমি ওই গ্রুপে আমি একজন অ্যাডমিন, সেটা হচ্ছে নীলপদ্ম সাহিত্য পরিবার। ওখানে যৌথ কাব্যগ্রন্থে গত বছর 2018 সালে 2019 সালে আমার লেখা চেয়েছিল, আমি এই কবিতাটা দিয়েছি এবং ওনারা এটা এখানে ছাপিয়েছেন। তো সেই কবিতাটা পাঠ করে আমি আমার কথা শেষ করব। কবিতাটার নাম অযাচিত রক্তাক্ত কবিতা। মধ্য গগনের আলো ছায়ায় অবারিত প্রান্তরে উদাস মনে তাকিয়ে আছি কবিতার আশায়। কলমের গ্রীবা নিথর,
হৃদয়ে জ্বলন্ত আর্তনাদ। শুভ্র মেঘ এসে তখন বুলিয়ে ভিড়িয়ে দেয় আলা সিক্ত করে তনুমন। পাহাড়ের গায়ে জাগে নবশিহরণ। জুম ফুলে মিশে যায় মেঘেদের আলপনা। দোলে ওঠে ছায়া বিথি প্রজাপতির আনাগোনা। আসছে বুঝি কবিতা বলাকার পাল ঘেঁষে। পালক বুঝি ডুব দিল দোয়াতের গহিনে। বর্ণমালা এসে গুনে শব্দের ফুল। দূর হতে ভেসে আসে সেই চেনা সুর। খাট রাগে গিয়ে ওঠে বনলাউয়ের খোলস। বাঁশির তালে রূপারে বিছা পায় ময়ূর পঙ্খের পরশ। পাহাড়ি জীবন ধারাপাতে ম্রবাসীর ঝংকারে চিম্বুকের বুকে চিড়ে প্রকৃতির কল্পতরী হয়ে বেরিয়ে এলো চিম্বুকিনী। সাথে প্রেমাত্মা ঐশ্বরী। এলোমেলো কথামালায় চড়ে বসে কলমের বিবায়। সম্বিত ফিরে পেয়ে দেখি একই খয়েরি রং ধরেছে জুম ফুলের পাপড়ি। দৃষ্টিভ্রম নয়তো? পলক কচলে দেখি না না, এ ভ্রম নয়, এ যে চরম সত্যি। কোলে অপরিবর্তিত পরিবর্তনশীল সত্তা ভূমিষ্ঠ হলো অযাচিত রক্তাক্ত কবিতা। ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। আরেকটা কথা বলি আমার পরিচিতির মধ্যে, আমি ওই এনসিটিভি যে চাকমা, মারমা, ত্রিপুরা এবং গারো, সাদ্রি, এই 5 ভাষায় যে এনসিটিভি পাঠ্যপুস্তক বই শিশু শ্রেণী থেকে 3য় শ্রেণী পর্যন্ত যে পুস্তক প্রণয়ন করা হয়েছে, সেখানে মারমা গ্রুপে আমিও একজন সদস্য আছি। আগামীতে হয়তো ওই তঞ্চঙ্গা মুরুদের নিয়ে ইয়া হবে, তখন যদি আমার কাছ থেকে কারো, যেমন দিনোদার সাথে আমার কিছু আলাপ হয়েছিল, আমাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারবো যদি ওনারা চান। যাই হোক, সবাইকে ধন্যবাদ, নমস্কার। ধন্যবাদ জলি দাদাকে। অসাধারণ আবৃত্তি দাদা, বরাবরের মতোই সুন্দর, বরাবরের মতোই একদম মনোমুগ্ধকর, খুবই সুন্দর। আর আপনার কবিতায় সবসময় সেটা প্রকাশ পায়। আমাদের কি বলবো, সবসময় শুনে আসছি। আপনার কবিতায় পার্বত্য চট্টগ্রামের ইতিহাস দেখতে পেলাম আরেকবার। ঠিক আছে দাদা, এ পর্যায়ে আমি আজিক ভাষার কবিকে ধীরেশ চিরান দাদাকে আমন্ত্রণ জানাচ্ছি। উনি যেন উনার ক্যামেরাটা অন করেন এবং উনার সম্পর্কে কিছু বলেন, তারপরে আজিক ভাষার কবিতা আবৃত্তি শুনবো। দাদা, আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। ধীরেশ চিরান, জি দাদা। হ্যাঁ জি। ধন্যবাদ জানাই দিদিকে এই সাহিত্য আড্ডায় আজকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার এই সাহিত্য আড্ডা এই মনে হয় প্রথম এইভাবে বৃহৎ পরিসরে, ছোটখাটো হয়তো সেইখানে আমি অংশগ্রহণ করেছি। আর মূলত আমি কবি নই, কবিতা আমি মূলত লিখি না। একবার শুধু কবিতা একটা লিখেছিলাম, সেই 2014 সালে। আমি আমার তখন আমি কারিটাসে কাজ করি এবং ঢাকা থেকে আমাকে বান্দরবন এলাকা, মানে আপনাদের সিএসটি এলাকার দায়িত্ব দেওয়া হয়েছিল, ল্যান্ড প্রোটেকশনের উপর যে কাজ এটার। তখন আমি বেশ কয়েকটা থানা আপনাদের ওই এলাকায় ঘুরেছিলাম, রোয়াংছড়ি আর থানচি এবং রুমা, এই তারপর রাজস্থলী, এই থানাগুলো ঘোরার পরে, লামা, এগুলো ঘোরার পরে মানুষের অবস্থান যেটা দেখেছি, বিশেষ করে পাহাড়ি মানুষদের, আদিবাসী মানুষদের, তাদের অবস্থা, প্রকৃতির অবস্থা দেখে আমি একটা কবিতা লিখেছিলাম মাত্র, ওই বান্দরবনের পথ হিসাবে। ওইটা একটা ম্যাগাজিনে অবশ্য প্রকাশ করেছে, এখন আমার হাতে সেটা নেই।
এবং এতে ওই এলাকার যে নিষ্পেষিত মানুষের কথাই আমি বলতে চেষ্টা করেছিলাম ওখানে। এখন এই মুহূর্তে কবিতাটা নাই, নয়তো আমি পরে একটু শোনাইতে পারতাম। আর আরেকটা বিষয়, আমি এরপরে কবিতা সাধারণত লিখি না, আমি একটু গবেষণাধর্মী লেখাগুলো আমি লিখি। এই গবেষণাধর্মী লেখাতে আমার আসলে কিভাবে আসছে সেটা একটু, আমার নিজের পরিচয়টাও আমি একটু দেই নাই, আমি এটা সরি। আমি ধীরেশ চিরান, আমি একজন গারো কমিউনিটি সদস্য। আজকে এই দরজাটা খুলো না বাবা একটু, সরি। তো ওই কারিটাসে যখন কাজ করি তখন একটা জাতীয় নদী মেলা হয়েছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। তখন আমাকে একটা প্রতিনিধি, আমার নেতৃত্বে একটা প্রতিনিধি দল কারিটাস বাংলাদেশের পক্ষ থেকে ওই মেলায় অংশগ্রহণ করেছিলাম। এবং ওই মেলায় অংশগ্রহণ করার সুবাদে তখন ওই নদীর উপর, যে নদীর উপর, এবং আমাদেরকে বলা হয়েছিল বিপন্ন একটা নদী, ওখানে রিপোর্ট বা প্রতিবেদন উপস্থাপন করতে হবে। তখন আমাদের এলাকার, ময়মনসিংহ এলাকার দাবুয়া নদী, এই নদীর উপর আমি ছোট্ট একটা প্রতিবেদন তৈরি করেছিলাম। এবং ওখানে ৬০-৬৫টার মতো কি আসছিল, যে কি বলে, যে সংস্থা বা প্রতিষ্ঠান আসছিল। সেই প্রতিষ্ঠানরা তারা নিজ নিজ এলাকার সেই নদ নদীর প্রতিবেদন উল্লেখ করেছেন। আজকে একটু দরজাটা খুলে দেও না বাবা, সরি। তো এই বিষয়টার উপর যখন কি হয়, তখন অনেক জনের রিপোর্টটা দেখার পরে আমিও মনে করলাম আমাদের এলাকাতেও তো এরকম অনেক নদ নদী, খাল বিল রয়েছে, যে বিষয়টা নিয়ে আমরাও উপস্থাপনা করতে পারি। এই হলো আমার একটা চিন্তার উদ্রেক। সেই চিন্তার উপর বেশ করিয়াই আমি একটু গবেষণার মতো কাজ শুরু করছি। আমার ওয়েবক্যাম কাজ করতেছে না, যার জন্য আমার ফটোটা মনে হয় দেখতে পারতেছে না। এক মিনিট, আমি আজকে দেও না বাবা। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, শুনতে পাচ্ছি দাদা, আপনি বলেন, আপনি কন্টিনিউ করেন, আমরা শুনতেছি। তখন ওইভাবেই আমার একটা ইচ্ছা হলো, আমাদের এলাকার যে পাহাড়ি নদ নদীগুলো, যেটা বিপন্ন প্রায় পাহাড়ি নদ নদী, এইগুলো নিয়ে আমি একটা কাজ করি। তখন আমি আমার কাজের জন্য একটা জায়গা নির্ধারণ করে নিলাম সিলেট সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা থেকে যমুনা পার পর্যন্ত যে সমস্ত নদ নদী, খাল, ঝর্ণা বা ঝিরি রয়েছে, সেগুলো তালিকা করার জন্য আমি প্রোগ্রাম নিলাম এবং সার্ভে করা শুরু করে দিলাম। তো এরপরে 2012 থেকে, এরপরে আমি ওইটার উপর কাজ করার পরে 2019 সালে যে 21শে বই মেলায়, এই বই মেলায় আমি প্রথম গ্রন্থ প্রকাশ করি, বৃহত্তর ময়মনসিংহের বিপন্ন প্রায় পাহাড়ি নদ নদীর কথা। এটা মূলত আসলে গবেষণাধর্মী, এবং এই নদ নদীর মাধ্যমে আমাদের এই এলাকার জীবন জীবিকা, কৃষি, সংস্কৃতি, খাদ্য পানীয়, ইতিহাস, ঐতিহ্য, এবং যে 71-এর মুক্তিযুদ্ধের সময় এই নদ নদীগুলো কি ভূমিকা রেখেছিল, এই বিষয়গুলো আমি তুলে ধরতে চেষ্টা করেছি। এবং হারিয়ে যাওয়া অনেক বিষয়গুলো আছে, যেটা আমাদের গারো আদিবাসী বা হাজং আদিবাসী এখানে যারা আছেন, তাদের বিষয়গুলো অনেকটাই হারিয়ে গেছে। যেমন একটা কথা আমি বলতে চাই, গারোরা সাধারণত জঙ্গলে বা পানিতে যদি যায়, তখন ওই পশু পাখি জীব জন্তুর নাম কিন্তু তারা সরাসরি বলে না, তাদেরকে নিক নামে একটা ডাকে, মানে একটা নাম দেওয়া হয়, যে নামে তাদেরকে ডাকা হয়। সেই নামটা হচ্ছে এরকম, আমি উদাহরণস্বরূপ, যেমন বানর জঙ্গলে যদি যায়, তখন এই বানরকে বানর বলা যাবে না,
তখন এটা গারোরা বলে আসিমাল, যে অর্থাৎ অমঙ্গল হবে। কাজে তাদেরকে তাদের নামে ডাকা যাবে না, তাদেরকে সম্মান করে, যেমন বানরকে বলে বলবি চাঁদ, তার মানে গাছের পাতা। আর কুমিরকে বলে পানিতে যদি যায় কুমিরকে, অথবা কুমির জাতীয় কোনো প্রাণীকে চিনি জং, চি মানে পানি, জং মানে পোকা, আসলে পানির পোকা এরকম বলে। এবং হাতিকে মামা বেন দালগোবা, অর্থাৎ মুতা মামা, এইভাবে নামকরণ করে। এই বিষয়গুলো হারিয়ে যাচ্ছিল অনেক। এই ধরনের বিষয়গুলো অনেক কিংবদন্তি জড়িত, এবং ওই এলাকার যে ওই কিছু বলছেন নাকি? হ্যাঁ, হ্যালো। এই বিষয়গুলো আমি তুলে ধরতে চেষ্টা করেছি আমার এই বইয়ের মাধ্যমে। এটাই আমার প্রথম লিখিত বই এবং প্রকাশিত বই। এর আগে যখন কারিটাসে ছিলাম বেশ কিছু বই সম্পাদনা করেছি, এবং কিছু কিছু ওই লেখাগুলোতে, সংকলনগুলোতে নিজেরও লিখেছি। কিন্তু আমি লেখক আসলে তখনও নয়, এখনো না, মনে করি না, তবে চেষ্টা করি লেখার জন্য। তবে এই বইয়ের উপর যখন প্রকাশ হলো, তখন এবং বই নামের একটা ম্যাগাজিন, এখানে বই সম্পর্কিত আলোচনা হয়। এই ম্যাগাজিনে সাহেব বরকতুল্লাহ, সাংবাদিক এবং লেখক, উনি এইটার বইয়ের উপর ডিটেলস একটা প্রতিবেদন করেছেন, লিখেছেন। আমি একটু অংশটা পড়ে শোনাতে চাই। নদী জীবন, নদীর জীবন, নদীর জীবন, নদী জীবন, সাহেব বরকতুল্লাহ সাহেব উনি বলেছেন, নদী জীবন, নদী বাঁচলে মানুষ বাঁচবে, উন্নয়ন ঘটবে কৃষি, শিল্প, ব্যবসা, বাণিজ্য, অর্থনীতি, জীববৈচিত্র্য, বন ও মৎস্য সম্পদ এবং পরিবেশে। এবং আরেকটা জায়গায় উনি লিখেছেন, অনেক লম্বা, আমি ওইটা সবটা পড়বো না, শুধু দুইটা অংশ পড়ছি। বৃহত্তর ময়মনসিংহের পাহাড়ি নদ নদীর কথা গ্রন্থটি দুর্লভ একটি গ্রন্থ। বিশেষ করে নদী নিয়ে এত বিশদ তথ্য উপাত্ত তুলে ধরা হয়েছে, যা অন্য কোনো কোথাও নদী নিয়ে গবেষণা করতে গেলে অন্তত এই গ্রন্থটি তাকে পুরো সহায়ক গ্রন্থ হিসাবে সাহায্য করবে। তিনি এইভাবে মন্তব্য করেছেন, এবং বিভিন্ন পত্র পত্রিকাতেও কিছুটা আলোচনা এসেছে। এবং আমার শুভাকাঙ্ক্ষী বন্ধু যারা আছেন, তারাও এই বই সম্পর্কে পড়ার পরে আমাকে বেশ কথাগুলো বলেছেন, এবং তারাও সমালোচনা করেছেন এরকম আমার ভুল ত্রুটিগুলো। যেহেতু আমি আগেই বলেছি আমি লেখক নই, আমি প্রথমে জাস্ট এই কথাগুলো লিখতে চেষ্টা করলাম, এরপরে ভুল ত্রুটি তো থাকবেই এই বইয়ের উপর। এবং আমি আরেকটা বিষয়, এখন আমার বই লেখাটা আছে মারিয়া মান্দা, হয়তো আপনারা সবাই জানেন, জাতীয় নারী ফুটবলের অধিনায়ক, আমাদের একজন গারো। তার উত্তরণ, তার জীবনী নিয়ে আমি লিখেছি, এবং এটা আসলে প্রকাশ হয়ে যেত, এই কোভিডের জন্য প্রেসে এখনো আছে। আশা করতেছি আগামী মাসের মধ্যে এই বইটা আসবে আমাদের হাতে। এখানে আমি উল্লেখ করতে চেয়েছি আমাদের এলাকার এই যে ফুটবল জগতে, এবং ওই এলাকার বিষয়গুলো, যে বিষয়গুলো মানুষের জন্য কিভাবে কাজ করেছে, বা ওই বাধাগুলো কি ছিল, এই বিষয়গুলো, এবং তারা যে এত মানে তৃণমূল পর্যায় থেকে এই পর্যন্ত এসেছেন, এবং শুধু জাতীয় নয়, এখন আন্তর্জাতিকভাবেও তিনি এখন সবার নজর কাড়া ব্যক্তি। তার উপর একটা বই লিখেছি, এবং এটা প্রকাশ হবে। এখন আমি দেখাইতে পারতেছি না, বই থাকলে হয়তো দেখাইতে পারতাম, এবং খুব রিসেন্ট বাইরে হয়ে যাবে। নামটা দিয়েছি মারিয়া মান্দা, গারো নারী ফুটবলের পথিকৃৎ। কারণ এর আগে নারীদের মধ্যে, গারোর মধ্যে নারীরা কেউ ফুটবলও খেলতো না, এবং কেউ এইভাবে নামও করে নাই। তার মাধ্যমেই আমি আমাদের এলাকায়, অর্থাৎ সারা বাংলাদেশ ব্যাপী যারা নারীরা, তারাও ফুটবল খেলতে পারে এবং ফুটবলে ভালো অবদান রাখতে পারে, সেটা আমরা দেখতেছি। যে দেশের এবং বিদেশের, যেমন AFC কাপ, তারপরে ওই আমাদের সাউথ এশিয়ান গেমসের যে কাজ, এখানে আমাদের বাংলাদেশের নারীরা যথেষ্ট ভালো ভূমিকা রেখে সুনামের সাথে খেলছেন। এই বিষয়গুলো আমি তুলে ধরতে চেয়েছি, এবং মারিয়ার যে বক্তব্যগুলো,
ভবিষ্যৎ প্রজন্মের জন্য যে কথাগুলো উনি বলেছেন এবং নারীদের ফুটবলকে উন্নয়নের জন্য বাংলাদেশ কি করতে হবে, বাংলাদেশের বা ফুটবল ফেডারেশনের, এই বিষয়গুলা উনি যে কথাগুলো বলেছেন সেইগুলাই আমি তুলে ধরতে চেয়েছি। এই হলো আমার এটা আছে। আর এখন আরেকটা গবেষণা ধর্মী আমি একটু কাজ করতে চেষ্টা করি। আমাদের গারোদের মধ্যে 1950 সন থেকে অদ্যাবধি যে সমস্ত মানুষ, ব্যক্তি যারা সমাজের জন্য বিশেষ ভূমিকা রেখেছেন বা কাজ করেছেন, এই ব্যক্তিদের 101 জন আলোকিত গারোদের একটা জীবনী প্রকাশ করার জন্য আমি কাজ করছি। এটা এখন মাঝামাঝি পর্যায়ে, এটা কারণ তথ্য উপাত্ত পাওয়ার জন্য অনেক সময় লাগে এবং সব সময় তথ্য উপাত্ত যা চাই তাও সহজে পাওয়া যায় না। কাজে এই বইটা প্রকাশ করলে হয়তো আমি মনে করি আর কি আমাদের এলাকার মানুষের জন্য একটা দলিল হবে, কারণ অনেকে অনেকভাবে কাজ করেছে, সমাজের ভূমিকা রেখেছে, এদের কিন্তু কোনো ডকুমেন্ট বা নথি নেই। আর 2-4 দিন পরে হয়তো তাদেরকে অনেকেই ভুলে যাবে, বর্তমান প্রজন্ম আর কেউ মনে রাখবে না। এই বিষয়গুলো চিন্তা করে আমি এই কাজটা করছি। জানি না কতটুকু আগাতে পারবো এবং এটা কতটুকু আমি সাফল্য পেতে পারবো আমি জানি না, তবে আমার চেষ্টা, এই কাজগুলো করছি। এবং নদ নদী নিয়ে আমার আরেকটা গবেষণা কাজ তো চলছেই। আমি একজন ব্লগারও এবং এই প্রকৃতি, নদ নদীর বা এরকম বিষয়, সমসাময়িক বিষয়গুলো আমি আমার ব্লগেও লিখি। আর আরেকটা কথা বলতে চাই, এই যে বৃহত্তর ময়মনসিংহের বিপন্নপ্রায় পাহাড়ি নদ নদীর কথা, এই বইটা এই আদিবাসীদের উপর, ময়মনসিংহের উপর গবেষণার জন্য 3টা ইউনিভার্সিটি তারা রেফারেন্স বুক হিসাবে ব্যবহার করতেছে। চিটাগাং ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইউনিভার্সিটি। তো একটা দল গবেষণা করছিলেন এই এলাকায়, তখন তাদেরকে এই বইটাকে রেফারেন্স করার জন্য, রেফারেন্স বই হিসাবে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। এটা যদিও এটা প্রথম প্রকাশ, কারণ এই নদ নদী সম্পর্কে, এই এলাকার নদ নদী সম্পর্কে আগে কেউ লিখে নাই। মনে হয় আমি প্রথম লিখেছি, এর জন্যই মনে হয় এই বইটা তারা বেছে নিয়েছেন। কারণ কাজ করার জন্য যদি এর উপরে কাজ করতে হয় তাহলে আগে কোনো ডকুমেন্ট নাই, এখন এখানে যাও আছে এর আগে কিছু নাই। এর জন্যই ইউনিভার্সিটি মনে হয় এই বইটাকে রেফারেন্স বুক হিসাবে তারা ব্যবহার করছেন আর কি। এটা আমার জন্য বড় পাওনা মনে করি আমি। তো আমি আসলে অভিজ্ঞও নয়, লেখক এরকম না, সাহিত্যিকও না, তবে যেটা আমি করছি আমার মনে ধরছে, ভালো লাগছে, এই বলে আমি লিখছি। চেষ্টা করি এটা মানুষের কাজে আসবে কি আসবে না সেটা বড় বিষয় না, আমি চেষ্টা করি যাতে এই লেখাগুলো মানুষের কাজে আছে। এবং আমি আজকে আপনাদের সাথে আমি দুঃখিত বলতে চাই এই জন্য আমি প্রথম থেকে জয়েন করতে পারি নাই। আপনি শুনেছেন হয়তো যে ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ওখানে আগুন লেগেছিল, আমি ওখানে গিয়েছিলাম, ওখান থেকে আস্তে আস্তে একটু দেরি হলো, যার জন্য মিঠুন ভাই আমাকে বলতেছিল যে আপনি তাড়াতাড়ি রেডি হন। আমি বললাম এই 10-15 মিনিটের মধ্যে আমি রেডি হচ্ছি। পরে জয়েন করতে করতে আপনাদের অনুষ্ঠান চলে এলো। হ্যাঁ, আমি শেষ করতে চাচ্ছি। আমি সবাইকে ধন্যবাদ জানাই আমাকে এই বৃহৎ পরিসরে, আপনাদের পরিসরে সাহিত্য আড্ডায় সুযোগ দেওয়ার জন্য, এবং আরো হয়তো ভবিষ্যতে এই সুযোগ পাবো। এবং আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই এবং শুভকামনা করি। আমরা সম্মিলিতভাবে যদি বিভিন্নভাবে আমাদের লেখনীটা সমৃদ্ধ করি তাহলে হয়তো আমরাও একদিন ভালো লেখক বা মানুষের জন্য কিছু করতে পারবো। সবাইকে ধন্যবাদ জানাই। অসংখ্য ধন্যবাদ ধীরেশ দাদাকে। আপনার আদিবাসী সাহিত্য, আমি বলবো যে আদিবাসী সাহিত্য আরো বিস্তৃত হোক, আরো ছড়িয়ে পড়ুক, শুধু বাংলাদেশে না, বিশ্বের সাহিত্য কেন্দ্রেও অঙ্গনেও যেন সে রাজত্ব করতে পারে আমাদের আদিবাসী সাহিত্য, এই প্রত্যাশা করব। এই পর্যায়ে আমি মাননীয় সভাপতির দৃষ্টি আকর্ষণ করছি,
আরো কারোর কোনো অংশগ্রহণকারী কোনো কবি এখানে বাদ গেছেন কিনা জানি না, যে আমি দেখতে পাচ্ছি না আপাতত এই মুহূর্তে। যদি কেউ বাদ গিয়ে থাকেন তো একটু বলেন, আপনাদেরকে সুযোগ দেওয়া হবে। আমার মনে হয় সবারই বলা হয়ে গেছে। হ্যাঁ, আমার মনে হয় সব হয়েছে। এখন ওই কিছু কমেন্ট আছে, তো ওই কমেন্ট গুলো পড়ে আচ্ছা তারপরে এগুলো আমাদের সভাপতির কাছে যায়। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আমার কাছে কিছু কমেন্ট জমা পড়েছে, তার মধ্যে দুই একটা কমেন্ট পড়ছি। আমার পরিচিত এবং প্রিয় কয়েকজন কবি এখানে কমেন্টস করেছেন। নিকোলাই ওয়াংজা দাদা, উনি সবাইকে জুজু এবং শুভকামনা জানিয়েছেন। মুকুল কান্তি ত্রিপুরা, তিনি বলেছেন চমৎকার কথা বলেছেন কবি শুদ্ধোধন দাদা, এবং কবিতাটিও অসাধারণ, অভিনন্দন কবি দাদাকে, অভিনন্দন। আর কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। যাই হোক, আমি এই না, পর্যায়ে আরো দুটো আসছে, আমি একটু বলে দেই। সেটা হলো আচ্ছা, ওই যে আপনি বলে দেন দাদা, হ্যাঁ, দাদা শ্যাম আপনি বলে সিংহ। দেন। হ্যাঁ, তো শ্যাম সিংহ গৌহাটি, আসাম থেকে। গুয়াহাটি, উনি বলেছেন যে সুন্দর অনুষ্ঠান, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন রইলো। এরকম আমাদের আসাম থেকে, তারপরে ইন্ডিয়ার অনেক জায়গা থেকে দেখতেছেন। আর আমাদের সিলেটের আমাদের শ্রদ্ধেয় একে সেরা, উনি লিখেছেন যে অনুষ্ঠান দেখছি প্রথম থেকে, দেখতে পারেনি কিন্তু একদম পরপরই সে যোগ করেছেন। তারপরে বলছেন যে কবি আহিব রঞ্জিতের কবিতা শুনলাম, ভালো লেগেছে। আর যারা দেখছেন সবাইকে ও শুভেচ্ছা জানিয়েছেন। হ্যাঁ, আর ওয়াংজুর কথা তো বললেন। আর আমাদের মুকুল কান্তি ত্রিপুরা কথা বলছেন যে চমৎকার কথা, চমৎকার কথা বলছেন কবি সুধীন্দ্র দাদা। এইরকম অনেক কমেন্ট আছে। যাই হোক, ওইটাই মেইন। এখন আমরা সভাপতি মহোদয়ের কাছে যাই। হ্যাঁ, জুমালিয়া। জি দাদা, আমি সভাপতি মহোদয়কে অনুরোধ জানাবো, উনি আজকের এই এত সুন্দর আড্ডা, কবিতা পাঠের আসর, খুব সুন্দর আদিবাসী সাহিত্যকে নিয়ে আলোচনা, এই পর্বে উনাকে আমি এখন অনুরোধ জানাবো উনি যেন সভাপতির বক্তব্য প্রদান করেন। এবং যদি উনার আমাদের আগ্রহ আছে যে উনারও কবিতা আমরা শুনবো। দাদা, আপনাকে অনুরোধ করছি, সভাপতি মহোদয় দাদাকে। দাদা শুনতে পাচ্ছেন? ইন্দ্রজিৎ দাদা, আপনি কি আছেন? হ্যাঁ, আছি। জি জি আমার এখানে দাদা। বিদ্যুৎ বিভ্রাট, ও তারপরে বাহিরে অঝোর বৃষ্টি। আচ্ছা, সেই আমাদের কারণে এখানে বৃষ্টি অনেকের হচ্ছে দাদা। তো সবার বক্তব্য শোনাও হলো না। বেশ ভালো লাগলো এইরকম একটা আদিবাসী সাহিত্যের আড্ডা, অনেকের সঙ্গে পরিচয় হয়েছে। আমার কথা কি শুনছেন আপনারা? শোনা হ্যাঁ, যাচ্ছে? শুনছি শুনছি, একদম ক্লিয়ার, শোনা একদম যাচ্ছে, ক্লিয়ার। শুনছি। তো এরকম একটা আয়োজন, অনবদ্য আয়োজন। আর আমি যেটা প্রস্তাব করতে চাই, আমরা আমাদের নিজের মাতৃভাষায় যদি আমরা এই আলোচনাগুলা করতাম এবং এটা দ্বিভাষীর মাধ্যমে আমরা এই যে লিঙ্কেজ ল্যাঙ্গুয়েজ, বাংলায় আমরা এটাকে আমরা বুঝালাম, কিন্তু আমরা চাকমাদের ভাষায় যদি কথা বলতো, যে আমার নাম মনে করেন খৈরম ইন্দ্রজিৎ, আমি চাকমা ভাষায় বললাম, এটা একটা অনুবাদকের মাধ্যমে যদি এটা করা যেত, আপনাদের কি মনে হয়? তাহলে আমরা যেহেতু নিজেদের মাতৃভাষাকে আমরা খুব ভালোবাসি, সেই কারণেই আমরা কবিতা লিখি, আমার সমাজের কথা বলি। যারা কবিরা সমাজের জন্য তো আয়না, সমাজকে আমরা তুলে ধরি। তো সেই ক্ষেত্রে আমরা নিজেদের মাতৃভাষার লালনের জন্য আমরা পরীক্ষামূলকভাবে আমরা যদি বাংলা না বলি, আমরা নিজেদের মাতৃভাষায় আমরা যদি বলতাম এবং এটা ইন্টারপ্রিটারের মাধ্যমে যদি এই অনুবাদটা যদি করা হতো, তাহলে আমার মনে হয় আরো সুন্দর হতো। আপনাদের অভিমত আমি জানি না। তো যাই হোক, আমরা
খুব বড় মাপের কোনো কবি সাহিত্যিক নয়। হয়তো 1975 থেকে বাংলাদেশ মণিপুরী সাহিত্যের সঙ্গে সম্পৃক্ত। ইতিমধ্যেই আমরা কবিতা আন্দোলনের জন্য সুদূর ইম্ফলেও আমরা পোয়েটস মিটের জন্য আমরা গিয়েছিলাম, সার্থকভাবে আমরা ফিরে এসেছি। তো যাই হোক, এরকম আয়োজন করার জন্য আমি হামাম প্রমুখকে ধন্যবাদ জানাই, অংশগ্রহণকারীদেরকেও আমি ধন্যবাদ জানাই। আগামীতে আরো ফলপ্রসূ এরকম আয়োজনের জন্য আমরা প্রস্তুতি রাখতে পারি। সবাইকে নমস্কার জানিয়ে আজকের এই অনুষ্ঠান আমরা শেষ করতে পারি। না না, আপনার কবিতা কি পড়া শোনাতে পারবেন? আপনার যদিও আলো নেই, একটা কবিতা শুনতে চাচ্ছি। তাহলে আমি একটু অপেক্ষা করি। হ্যাঁ, অসুবিধা নেই। জুমানে একটু বলেন যে আজকে কিরকম হলো। হ্যালো, জি দাদা। কবিতা শুনবো, সভাপতির কাছ থেকে কবিতা শুনবো। হ্যাঁ, বললাম আমরা অধীর আগ্রহে বসে আছি সভাপতি। হ্যাঁ, উনি প্রিপারেশন নিতেছেন। এখন আমরা জুমানিয়া কবিতা আছে, আপনার রেডি? ধন্যবাদ। এখন হ্যাঁ, ধন্যবাদ। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ঠিক আছে, আমি শুরু করে দেই। ইতন্তনি aina wa ngang lek tro shi phana kuire kana da ngang lu ngang la ga khom ka da kana su le itonta le rak le si phana kuire kana su loina te loina na ma kana su ude itonta ni tumi na thumuk lai bisi kana da su phai phatte haidre kana gum bana hangla ka da phai adu ma khai nungai de su hai adu kari da nungai re badi khangde kana su kana ge nalamdre mak mangna apam bataw sano pena nengba sing su pela sano itonta ni itonta kana gano aina nangal bada siragata lakpa mari mata naragata lakpa thaulam thoglagata poyang lakpa le anakhrabu mari no sibu ta su I pawlaw khidraba I gi mari singdo lana thaulam ta lakpa kari haini kari khangani khandawni kari kana gi su kana gi nalamdraba maki khana basap no niyoy gi khongsak sida minungsi manga gi tapna nungsi chanaba mangsilakli makisu aigisu hangnarakte unaragasu nathainare achin bane hena chilhalle uijau ithakna mang thanare nasu kanagi thongna handre achin bana saguna hal তো আমার হাতে বাংলা অনুবাদ বাংলাটা করি নাই অনুবাদ, তবে জিসটা আমি বলে দিতে পারি। এইভাবে আমি দীর্ঘদিন ধরে কারোর সঙ্গে আমি কথা বলি, আর আমি যদি কারোর কাছে যদি কিছু বলি সেই প্রত্যুত্তর আমি কারো কাছ থেকে পাইনি, আর কারোর সঙ্গে আমি সফর সঙ্গী হই নাই, সুতরাং আমার সফর সঙ্গী কেউ নেই, শুধু একাই থাকি। আর কারোর কাছে আমি ভালো মন্দ কিছুই বলি নাই। কেউ যদি জিজ্ঞেস করে আমি ভালোই আছি, ভালোই তো থাকি। তারপরেও মাঝে মাঝে চিন্তা করি কিসে আমি ভালো থাকি, আর কেউ তো কারণ নেই, সবাই যার জির মতোই। ঠিক আছে, যে যেভাবেই বলুক, আর আমি কারোর সঙ্গে কথা বলবো না। জন্ম মৃত্যু হলেই মানুষ এগিয়ে আসে, সৌজন্যতা বোধ দেখায়। আমার যদি কোনো অনুষ্ঠান হয়, টোকেন মানিটা আছে, নিমন্ত্রণটা রক্ষা করে, কিন্তু কোনোদিন তো সে আমার কোনোদিন খবরাখবর নেয় না। আমার রক্তের আত্মীয়তা, রক্তের যারা বাঁধন, রক্তের যে বন্ধন, এটাকে আমি কিভাবে চিহ্নিত করি? যাক, এইসব আমি আর চিন্তা করি না। কেউ কারণ নয়,
যে যার মতে চলুক, জীবনের যে পথ চলার যে পথ, এতে করে আমরা একে অপরকে আমরা হারিয়ে যাচ্ছি। আমাদের ভালোবাসার যে তাগিদগুলো আমরা অনুভব করি, শুধু তার নয়, আমার তারও। আর আমরা কেউকে ভালো মন্দ জিজ্ঞেস করি না, দেখা হলেও আমরা পাশ কাটিয়ে ফেলি। ব্যস্ততাই আমাদের জীবনকে ঘিরে রেখেছে। আর লাভ লোকসানের কথাটাই আমরা আমাদেরকে নিজেদেরকে ভাবিয়ে তুলে শুধু আমরা ব্যস্ততা দেখাই, ব্যস্ততাই আমাদেরকে ঘিরে খাচ্ছে। এই মোটামুটি একটা জিনিস নিয়ে আমি সাম্প্রতিক লেখা, অনেকদিন ধরে আমার কবিতা লেখা হয়নি। আপনাদের কেমন লেগেছে আমি জানি না। অনেক ভালো লাগলো কাকা আপনার কবিতা। আমরা এখনই শেষ করছি না, আমরা এর মধ্যে ঝুমালিয়া তো আছেই আজকের উপস্থাপনা। তো কাকার আর কিছু বলার আছে? ঠিকভাবে কি আমি অসুস্থ হয়ে গেছি। তো খুব ভালো লাগলো। কেমন লাগলো আনতে? তো যদি আমরা ভালো অনুষ্ঠান করতে পারি, ঠিক আছে, তাহলে আমরা সময় তো অনেক হয়ে গেছে, আপাতত আমরা এ পর্যায়ে ঠিক আছে, আমরা এ পর্যায়ে জুমালিয়ার কাছে যাই। জুমালিয়ার একটা কবিতা শুনবো, আর এমনি ওনার যদি মন্তব্য থাকে, যে উপস্থাপক হিসাবে না, একজন কবি হিসাবে। ঠিক আছে। আচ্ছা দাদা, হ্যাঁ, তার তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি, যেহেতু সময়টা শেষ হয়ে এসছে, আমাদের খুব বেশি সময় নেই না, একেবারে শেষ হয়ে গেছে। 1 মিনিটের সময় নেব, খুব দ্রুত আমি করব, 8-10 লাইনের একটি কবিতা আবৃত্তি করব। ঠিক আছে, ধন্যবাদ দাদা। বাংলাদেশের আদিবাসী সাহিত্য, আসলে আদিবাসী, দুঃখিত, কিছু বলছেন দাদা? না না, ঠিক আছে, চালান। আচ্ছা, অগাস্ট মাস হচ্ছে আমাদের শোকের মাস হলেও আদিবাসী সাহিত্যে আমাদের বা আদিবাসীদের জন্য আমাদের আগস্ট মাস খুবই গুরুত্বপূর্ণ একটা মাস। এখনো শেষ হয়নি। ওই আদিবাসী দিবসের উপর ভিত্তি করে একটা কবিতা ছিল আমার, 9 তারিখে লেখা, আমি সেটি ফেসবুকে দিয়েছিলাম। আচ্ছা, আমি পাঠ করছি। আমার কবিতার নাম হচ্ছে আমি আদিবাসী। আমি ভিন্ন সংস্কৃতিতে বেড়ে ওঠা এক নারী, চম্পকনগরের প্রাচীন দুঃখ আর বিজয়গিরি ইতিহাসের নীরব সাক্ষী। আমি সেই ব্রিটিশ শেষে পাকিস্তানের শাসনে শাসিত অমাবস্যার বীভৎস তিনি, অনুভূতিহীন বোবা এক ভাস্কর্য। আমি জানি কোন পাহাড়ের পিছে সূর্য উঠে আর রাত নামে নিমিষে, সত্য সাক্ষী যুগ সাক্ষী, কোন ত্যাগের আশায় চাতক হয়ে বসে আছি অধীর আগ্রহে। আমি জুম পাহাড়ের জোছনায় সিক্ত এক পাগল প্রেমিকা, পার্বত্য চট্টগ্রামেরই এক আদিবাসী, ভিটে মাটি হারানো, ভারতে পালানো, নিজ ভূমে পরবাসী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমিও বাংলাদেশী, তবে আমি আদিবাসী। ধন্যবাদ দাদা, এটুকুই, খুবই ছোট একটি কবিতা। না, অনেক ভালো লাগলো আমাদের। হ্যাঁ, তো যাই হোক, আজকে আমরা এখানে আমরা কয়েকজন আমরা সম্মিলিত হয়েছি বিভিন্ন প্রান্ত থেকে, দেশে এবং বিদেশে এবং বিভিন্ন ভাষার। বাংলাদেশও যে শুধু বাংলা ভাষার দেশ না, বাংলাদেশেও যে অপরাপর যে অনেক ভালো সাহিত্য, অন্য ভাষার আমরা বলবো যে চাকমা ভাষার বা কব্বরক, তারপরেও আমাদের যে মানজিদের আচিক ভাষা, সবার কবিতা আমরা শুনলাম। এর পাশাপাশি মারমা ভাষা, তঞ্চঙ্গা ভাষাও আছে। হ্যাঁ, তো যাই হোক, আজকে এই মহতী উদ্যোগে যারা জয়েন করেছেন বা অংশগ্রহণ করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমাদের মধ্যে আমি জানি না, কাকা ইন্দ্রজিৎকে শুনতে পান? আপনার শেষ সভাপতি বক্তব্য দিয়ে আমরা আজকের সময়টা লাইভটা শেষ করবো আর কি, তারপরে আমরা হয়তো আবার আগামীতে আবার দেখা হবে সবার সাথে। তার আগে আমিও বিদায় নিয়ে নিচ্ছি সবাইকে।
অনেক অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য, এবং হচ্ছে নমস্কার জানাচ্ছি সবাইকে। ধন্যবাদ দাদা, আমি বিদায় নিয়ে নিচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আমাদের শ্রদ্ধেয় আজকের সভাপতি মহোদয়, আমি জানি না ওনার কিটা পাওয়া যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে? আচ্ছা, ওনাকে ঠিক মতো কিতে পাওয়া যাচ্ছে। এনিওয়ে, তো আজকে আমরা এখানে শেষ করি। আগামীকালও আমাদের অনুষ্ঠান আছে, পরেও আছে, আর পরের দিনও আছে। তো আমরা আগামীতে যদি কখনো সময় এবং সুযোগ পাই সাক্ষাতে কথা বলবো। হয়তো আমি কানাডা থেকে না আসতে পারলেও আমি আশা করি আগামীতে, সেটা পার্বত্য চট্টগ্রামে হোক অথবা ময়মনসিংহে হোক বা সিলেটে হোক বা ঢাকায় হোক, সব প্রান্ত থেকে আমাদের কবি সাহিত্যিকরাও আসবেন। আমরা একত্র হয়ে ওইখানেও আমরা সশরীরে উপস্থিত থেকে কবিতা পাঠ করব, সাহিত্য নিয়ে আলোচনা করব। এই কৃতজ্ঞ সবাইকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি। কিন্তু আপনারা থাকবেন, আমরা লাইভ এখানে শেষ করতে চাচ্ছি।